আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ভাবি কাঁদছেন না কি গো? মুস্কি হাসে শ্রাবণ। কান্না নয় গো পরি, সুখ। আমি আসলেই ভাবতাম আপনি সুখী, দুঃখী তো আসিল আমার মা চাষিরা। একটু টের বেটের হইলেই বাপ চাষা উদ্যম মাধ্যম কেলানি দিতে দৌড়াইয়া যাইত, ভাতের হাড়ি উল্টাইয়া দিত, টানা পড়েন সংসার। বালু মাখা ভাত যে কতদিন খাইতে হইছে, তারপরও তারা সংসার করে। আমি বুঝি না তারা পড়িয়া পড়িয়া মার খাইতো কে। আমি হইলে তো এক থাপ্পড় খাইয়া আর এক থাপ্পড় ফিরাই দিতাম। এমন বেটার সংসার তো দূর। শ্রাবণ নিঃশব্দে হেসে ওঠে। বলা আর করা এত সহজ নয় গো বোন। যখন সংসারী হবে তখন তুমিও তোমার মা চাচির মতোই হয়ে পড়বে। সংসারের অন্যতম অর্থ মায়া। নারী এই মায়াতে আটকে যায়, তাই সহজেই ছাড়তে পারে না। কি জানি জুলুমের পিঠে আবার কোন মায়া জন্মায় কইতাছেন। যাগে বড় ভাইজান আপনারা বকাঝকা কইরা গেল নাকি? কেমনে রেগে মেগে বাইর হইয়া গেল? না বকেনি। আমিও জানি না, বড় ভাইজান আপনারে বকতে পারেই না, কিন্তু তারপরও কান্নাকাটি করেন কি জন্য বুঝলাম না। কি নাছরবান্দা রে, বকেনি বলেই কাঁদছি, হয়েছে এবার? কি আজব, না বকলে কানবেন কে শুধু শুধু? আসলেই আজব, যার বর্ণনা আমার কাছেও নেই তোমাকেও দেওয়ার জন্য। বাড়ির বাকিরা কোথায়? কোথাও বেড়াতে গেছে? জি না, নবাবী আপাই ঘুমায়, আম্মাই রান্না বসাইছে। ছোট ভাইজান স্কুল থেকে আসার পর কই জানি টই টই করতে গেছে। কেডা জানে, কান্তাবানু তো বিষ খাইছিল শুনছিলেন। শ্রাবণের হাসি মাখা মুখ সাথে সাথেই থমকে ওঠে। মানে? কত যে কাহিনী তা নিয়া। কবে? এই কয়েকদিন আগে, আপনি যাওয়ার পরেই, আর এখন আসার আগে। তারপর? ওদিকে পারভিনের ডাক পড়ে যায়। তাকে বলেছিল অর্পাকে ঘুম থেকে তোলার জন্য একটা ডাক দিয়ে যেন দ্রুত চলে যায় গরম মশলা গুঁড়ো করে দিতে। তা রেখে আলাপে জমে গেছে শ্রাবণের সাথে। কাহিনী আর বলে ওঠা হয়নি বিস্তারিত। বেরিয়ে যেতে যেতে বলে যায়, আমিও আপনার মতো ভাবছিলাম মইরা গেছে, কিন্তু মরে নাই। তারপর বিয়া হইয়া গেছে, অথচ বিয়া না হওয়ার লাইগাই বিষ খাইছিল শ্যামলি। পরে জানা মনে এই ইতিহাস, মশলা না জানি পুইড়া ছাই। তার কথা শেষ হয়েছে উঠোনে নেমে। শ্রাবণ দরজা পর্যন্ত এসে দাঁড়িয়েছে এইটুকু পর্যন্ত শুনতে। চিন্তিত মুখে দাঁড়িয়েই আছে। কি হয়ে গেল এসব? মন তো কেমন করছে তার। কান্তাকে নিয়ে তো এমনটা কখনো ভাবেনি। এত ধৈর্যহীন মেয়ে সে। দুশ্চিন্তায় ভালো লাগছে না। কান্তা এটা কি করলো? কেমন অস্থির লাগছে শ্রাবণের মনে। মেয়েটার বিয়ে হয়ে গেল, অথচ সে কিছুই করতে পারলো না। বিপর কি অবস্থা, সেও আটকাতে পারলো না। দুই পক্ষের একটা দিক কোনোভাবেই ম্যানেজ হলো না। এই দিন কয়েকের মধ্যে যে এত কিছু পাল্টে যাবে তা তো সে একদম ভাবেনি। দুশ্চিন্তা মাথায় চেপে রেখেই পুরাতন ঘরে যায় শ্রাবণ। কিছু কিছু আসবাব এখনো আছে এই ঘরে, যা বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে লক্ষ্য করেছে সে। পরক্ষণে এসে থামে রান্নাঘরের কাছে। পারভিন এখানে রান্না করছে, সাথে কাজে হাত লাগিয়েছে পরি। দরজায় দাঁড়িয়েই সালাম দেয় শ্রাবণ। জিজ্ঞেস করে কেমন আছে। কোনো জবাব আসে না পারভিনের কাছ থেকে। ফিরে তাকায়নি পর্যন্ত তার দিকে। গম্ভীর মুখে ব্যস্ত হয়ে আছে নিজ কাজে। পরি দুইয়ের মুখেই ড্যাব ডেবে চোখে তাকায়। আমার প্রতিক্রিয়ার ভয়ে ভয়ে আছে যেন। তিনি যে অসন্তোষ শ্রাবণের ফিরায় তা তো সে এসে খবর দেওয়া মাত্রই বুঝে গিয়েছিল। আর হবেই না কেন? ভাবিজান যা করে গেছে, কোনো শাশুড়িই হয়তো সন্তুষ্ট হতে পারবেন না। ওদিকে শ্রাবণের মুখটায় তাকিয়ে দেখে চিন্তিত হয়ে আছে। কি নিয়ে চিন্তা কে জানে। শ্রাবণ বেশিক্ষণ দাঁড়ায়নি এখানে, ফিরে গেছে পায়ের গতি বাড়িয়ে। তবে দালানেও যায়নি। হাতের মুঠোয় শুধুমাত্র ফোনটা চেপে বেরিয়ে গেছে গেট দিয়ে। কান্তাদের বাড়িতে যাওয়ার জন্য হাঁটছে। কিন্তু কান্তা কি বাড়িতে আছে? তাকে তো বাড়ি পাওয়ার সম্ভাবনা নেই। কার সাথে আর কথা বলতে যাবে তবে? তাকেই যদি না পাওয়া যায়। তাছাড়া বাড়ি গিয়ে তো সোজাসাপটে এত কথা বলার মতোও না পরিবারের সদস্যদের সামনে। তার উপর সে কান্তার কাছেই যাচ্ছে কেন? জবাবদিহিতা তো আগে ইফতেখারকে দিতে হবে। তার কি কোনো দায়িত্ব ছিল না? সে না হয় দূরে ছিল, তিনি কাছে থেকে কিভাবে এত সব হতে দিতে পারলেন? এসব ভেবে হাঁটতে হাঁটতেই রাগ জন্মে ইফতেখারের উপর। ডায়াল করে তার নম্বরে, রিসিভ করে না ইফতেখার। আবারও ডায়াল করলে কিঞ্চিত দেরি করেই রিসিভ হয়। শ্রাবণ সাথে সাথে রুক্ষ গলায় জিজ্ঞেস করে, কোথায় আপনি? অপাশ থেকে ইফতেখারের পাল্টা প্রশ্ন আসে, কেন? আমার জানা প্রয়োজন। আপনি এখন কোথায়? কথা আছে আপনার সাথে। জানি না। কল কেটে যায় সাথে সাথে। শ্রাবণের রাগ বাড়ে তার প্রতি। কান্তার বাড়ি ছেড়ে চলে যায় হাঁটার পথ। পায়ের গতিও গেছে বেড়ে। ধরে নেয় বাজারের সীমানা।
সেই সাথে পায়ের গতি কিছুটা কমে আসে বালুর মাঠে তাকিয়ে। অনেক পরিবর্তন, গুছিয়ে নেওয়া পরিবর্তন। ব্যবসায়ের বন্দোবস্ত সুন্দর। শ্রাবণ রাস্তা পার হয়ে বালুর মাঠেই যায় ইফতেখারের খোঁজে। প্রবেশপথে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে তার অস্তিত্ব না পেলে বেরিয়ে আসে সাথে সাথেই। বাড়ি থেকে হন হন পায়ে বেরিয়ে ক্লাবে এসে তালা খুলে বসেছিল ইফতেখার। প্রবেশদ্বারে গ্লাস চাপিয়ে রেখে একা একা বিরক্তি হজম করে নিচ্ছে যেন এখানে। শ্রাবণ কল করলে ইচ্ছাকৃতভাবেই রিসিভ করেনি। দ্বিতীয়বার উপেক্ষাও করতে পারেনি মন। তবে কথাই উপেক্ষা ঠিক করে গেছে। কল কাটার পর থেকে মুখ বন্ধ, কলমে অযথায় আঁকিবুকি করে যাচ্ছে টেবিলটায়। যেন এই আঁকিবুকি মনের অভিমানজনিত দাগগুলো কেটে নিচ্ছে। পুনরায় সুযোগ দিতে চাইছে নিজেকে সন্তুষ্ট রাখার। এরই মধ্যে সুযোগের সুনিশ্চয়তা হয়ে হাজির হলো যেন শ্রাবণ। শাটার খোলা থাকায় বাইরে থেকেই দেখা যাচ্ছিল ভেতরের একাকিত্বের পরিবেশ। গ্লাস ঠেলে প্রবেশ করতে ইফতেখারের ধ্যান ভগ্ন হয় সাথে সাথে। তাকে এখানে প্রত্যাশা করেনি সে। শ্রাবণ যে পথ থেকেই কল করেছে সময় যেন সেটুকু নিশ্চিত করে দেয়। এদিকে শ্রাবণের চেহারায়ও একটু গম্ভীরতা স্পষ্ট দেখে ইফতেখার। ভেতরে এসে গ্লাসটা পুনরায় চাপিয়ে রেখে সুস্পষ্ট গলায় জিজ্ঞেস করে, আপনি এমনটা কিভাবে করতে পারলেন? কোনো দায়িত্ববোধ ছিল না আপনার মধ্যে? কথা না বুঝতে পারে ভুরু মাঝে সূক্ষ্ম ভাঁজ স্পষ্ট হয় ইফতেখারের। শ্রাবণ একই রকম রুক্ষ গলাতেই পরাপর সুস্পষ্ট জিজ্ঞেস করে, কান্তার নাকি বিয়ে হয়ে গেছে, আপনি আটকাতে পারলেন না বিয়েটা? সাথে সাথে ইফতেখারের কপালে স্পষ্ট হওয়া সূক্ষ্ম ভাঁজ অস্পষ্টতায় মিলিয়ে যায়। হাতের কলমটা টেবিলে ছেড়ে দিয়ে চেয়ারে হেলে পড়ে সে। অভিমান অনুরাগ দূরীভূত হয়ে হঠাৎ কেমন একটা প্রশান্তিকর ভাব চলে এসেছে মনের মধ্যে। মুখভঙ্গিতেও স্পষ্ট হয়েছে সরলতা। কিন্তু এই মুহূর্তে তার এই সরলতা নিতে পারছে না শ্রাবণ। ইফতেখার অস্থির শ্রাবণকে উত্তর করে, আমার কি ঠেকা কারো বিয়ে আটকে দেয়ার? ঠেকা মানে? যে বিপু আপনার জন্য এত কিছু করলো, তার জন্য কিছু করাটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না? কি করেছে বিপু আমার জন্য? কিছু করেনি। দেখছি না তো তেমন কিছুই। কি বলতে চাইছো তবে? আমার বিয়ের ব্যাপারটা? তা না করলেই বা কি হতো? বাক্যে প্রকাশ ক্ষোভ। শ্রাবণ মর্মেজাগে ব্যথা, তবুও থামেনি তার কথা। ও সেই সোদের হাওয়া আপনি বিপু ভাইয়ের উপর দিয়ে বইয়ে দিলেন? আমি কারো উপর শোধ নিইনি। কিন্তু কাজের প্রতিদান খুব ভালো দিয়েছেন। আপনার কাছে এমনটা আশা করিনি। আর তুমি? আমি বারবার কারণ দেখেই কাজ করেছি। তাছাড়া আমার কথা এখানে ওঠেনি, বরং আমার প্রতি দেখা অন্যায়ের ফলাফল আপনি অন্যের দিকে ধাবিত করেছেন। একটু ভাবলে হয়তো নিজেই বুঝতে পারবেন তোতা পাখির প্রতি অবিচার হয়েছে আপনার বেখেয়ালির তরফ হতে। এমনিই হাতের ফোনটা বেজে ওঠে। মায়ের কল। রিল্যাক্সে কথা বলতে ইফতেখারের বিপরীতে থাকা চেয়ারে বসে কল রিসিভ করে শ্রাবণ। হ্যাঁ মা। পৌঁছেছিস? হ্যাঁ, জানাতে ভুলে গিয়েছিলাম। কখন পৌঁছালি? এই তো প্রায় 20 মিনিট। ঠিক আছে। শিশির ফিরেছে? হ্যাঁ, এসে জিজ্ঞেস করেছিল চলে গেছিস কিনা। আচ্ছা, পরে কথা বলে নিব তার সাথে। ব্যাগও একটা রেখে চলে গেল। ইস, মনেই ছিল না আমার। আসার পর মনে পড়েছে। যাক, সমস্যা নেই, তেমন জরুরি না, পরেও নেওয়া যাবে। ঠিক আছে। কল কেটে দিয়েছে সুলতানা। শ্রাবণ কিঞ্চিত ভারী নিঃশ্বাস ফেলে যেন ক্লান্তি ছাড়ে। টেবিলের উপর এক হাতের ভার ফেলে রেখে মনোযোগী হয় ইফতেখারের দিকে। কিছু বলতে যাওয়ার আগেই এক যুবক গ্লাস হালকা খুলে বাইরে থেকে গলা বাড়িয়ে উকি দিয়ে ইফতেখারের উদ্দেশ্য বলে, কিরে ভাবি নাকি এখানে? শ্রাবণও তাকায় সেদিকে। ইফতেখার বলে না কিছুই। মুস্কি হাসির সাথে শুধুমাত্র প্রশ্ন করে পুনরায় গ্লাস চাপিয়ে রেখে চলে যায় ইফতেখারের সমবয়সী ছেলেটি। শ্রাবণ না থাকলে হয়তো চলে আসতো আড্ডা দিতে। সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে শ্রাবণ আবার মনোযোগী হয় তার দিকে। কিছুটা হতাশার সাথেই বলে, আমি ভেবেছিলাম কান্তার বিয়েটা আপনি দিয়ে দেবেন তোতা পাখির সাথে। আমি বিয়ে দেওয়া না দেওয়ার কে? হ্যাঁ, তবুও মানুষ হওয়া সত্ত্বে একটা প্রচেষ্টা রাখবেন না? এই সমাজে আপনার ক্ষমতারও তো কমতি নেই। অনর্থক। কেন? বিয়ে না হয় জোর করে দিলামই, তারপর সংসারে দায়ভার কে নিবে? সংসারের সুখ ধরে রাখার ক্ষমতা আমার আছে? তাদের বাড়িও চেয়ারম্যান বাড়িকে ঘৃণা করে। আমার আব্বাও চেয়ারম্যান হয়ে কখনো যাবে না তাদের সাথে সুদৃঢ় আত্মীয়তায়। দরকার কি অহেতুক দুইটা জীবন নষ্ট করার? আমি এটা মানতে পারলাম না। আপনার ভাবনাটাই মূলত অনর্থক। তাদের বাড়ির কথা বাদ, আপনার বাড়িতে একটা ব্যবস্থা আপনি নিশ্চয় করতে পারতেন। আপনি জেদ করে এমন অনেক কাজই করতে পারেন। সেখানে এই ব্যাপারটাও আহামরি কিছু না। আপনার আব্বা আপনাকে যেহেতু সেদিন বের করে দিতে পারেননি, তোতা পাখিকেও পারতেন না। এবং বরং আপনি স্বার্থপর একটা কাজ যে করেছেন, তাই স্বীকার করুন মাঝপথে ছেলেটার সাথে হয়েছে যত অন্যায়। ইফতেখার ভালোই উপভোগ করছে ক্ষিপ্ত হতাশী শ্রাবণকে। মনোযোগে দেখছে তার চোখের ক্ষিপ্ততার আকৃতি। মনোযোগে শুনছে হতাশিত কণ্ঠের সুর। ভাবতেও মজা পাচ্ছে। কে এমন অর্ধেক বাণী তার কানে ঢেলে কালাবে পাঠিয়ে দিল?
পরি নাকি? বাড়ি থেকেই তো এলো সে। তবে পরি ছাড়া আর কে? উদ্ভট প্রচারণার কাজগুলো একমাত্র পরির দ্বারাই বেশ সম্ভব। মনে মনে হেসে শ্রাবণকে সে প্রত্যুত্তরে বলে, এতই যখন আফসোস হচ্ছে, তোমার একটা বনি এনে দাও তোতা পাখির জন্য। সেদিন হসপিটালে দেখলাম সেই বা মন্দ কি। রাগ হয় শ্রাবণের। মনে পড়ে অপুকেও। তাদের ভাইদের সমস্যা কি? তার বোনের উপর নজর পড়তে হবে কেন দেখা মাত্রই? অপ্রীতিকর প্রস্তাবে বিরক্ত হয়ে শ্রাবণ বলে, আসলে আপনাকে কিছু বলার নেই আমার। রেগে যাচ্ছ কেন? মন্দ কিছু বললাম? আব্বা তো কান্তাকে পছন্দ করেনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস তোমার বোনকে এনে দিলে মেনে নিতেন সহজেই। যেমনটা পছন্দ করেছিলেন তোমাকে, তাকে দেখলেও পছন্দের বাইরে রাখবেন না। একটা মেয়ে সেদিকে নিজেকে হত্যা করার চেষ্টা পর্যন্ত করে ফেলেছে, আর আপনি মজা নিচ্ছেন বসে বসে। অন্তত নিজ ভাইয়ের কথা ভেবেই এতটা স্বার্থপর না হলেও পারতেন। চেয়ার ছেড়ে উঠে হনহনে পা বাড়িয়েছে শ্রাবণ। ইফতেখার হেলান ছেড়ে বসে পিছু আবদার করে, আরে প্রথমবার এলে খালি মুখে চলে যাবে? চা অর্ডার করি, এক কাপ চা খেয়ে যাও অন্তত। তার মজাকর কথাগুলো ক্রমশ রাগিয়ে মর্মাহত করছে মনকে। গ্লাস খুলে পিছু ফিরে আহত গলাতে জবাবটা দিয়ে যায় শ্রাবণ তাকে। আসলে আপনারা ভাইরা সব একই, স্পেশালি আপনার মামাতো ভাইটা। বাজার থেকে মনে অনুরাগ নিয়ে সোজা বাড়ি ফিরেছে শ্রাবণ। সন্ধ্যা হয়ে আসে আর কান্তাদের বাড়ি যাওয়া হলো না। তার উপর বড় সংশয়, কান্তাকে হয়তো বাড়িতেই পাওয়া যাবে না। বিয়ে হয়ে গেছে শুনল যে। দুইয়ের জন্য হতাশা আর ইফতেখারের উপর রাগ নিয়ে বাড়ির গেটে প্রবেশ করলে সামনে পড়ে আফজাল হোসেন। টুপি মাথায় মসজিদের জন্য বের হচ্ছেন তিনি। মাগরিবের আজান পড়ছে যে। শ্রাবণ মনে বিরক্তি চেপে রেখেই তাকে সালাম দেয়। এদিকে হাসি মুখে সালামের জবাব দিয়ে আফজাল হোসেন জিজ্ঞেস করে, কেমন আছো? শ্রাবণ যেন ক্ষণিকের মধ্যেই ভাবুক হয়ে ওঠে তার হাসি মাখা মুখের কারণে, এবং ভাবুক বেশেই ছোট করে জবাব দেয়, আলহামদুলিল্লাহ। এখন ফিরলা? না, কিছুক্ষণ আগে। তোমার ভাই সবাই ভালো আছে? জি। যাও ঘরে যাও। স্বাভাবিকভাবেই তিনি বেরিয়ে গেলেন নামাজের জন্য। কিন্তু শ্রাবণের পা দুটো পূর্বের মতো বেগে আর চলল না। কদম জুড়েও যেন ভাবনা ঠাঁই নিয়েছে। এত প্রত্যক্ষ অপমানের পরেও একটা গণমান্য লোক কিভাবে তাকে এত স্বাভাবিকভাবে বরণ করে ভালো মন্দের কথা জানতে চায়, কিভাবে তাকে দেখার পর মুখে হাসি স্পষ্ট হয়ে যায়। ওনার তো আরও আগে মুখ ফিরিয়ে নেওয়ার কথা, শাশুড়ি আম্মার চেয়েও কয়েক গুণ বেশি রাগ জমা থাকার কথা, আর তিনিই কিনা এত স্বাভাবিক, হাস্যোজ্জ্বল, অবিশ্বাস্য। ঘরে ফিরে অর্পার সাথে দেখা হয়। শ্রাবণ নিজেই জিজ্ঞেস করে, কেমন আছো? অর্পা মিনমিনে গলায় জবাব দেয়, ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। বিগত দিনগুলোকে মনে রেখে তারও ইচ্ছে হয় না যেন ভাবির সাথে কথা বলতে। আবার প্রত্যক্ষ দেখায় উপেক্ষাও করতে পারে না অর্পা, তাই শুধুমাত্র হালকা করে জবাব দিয়ে গেল। এসবে শ্রাবণের কোনো রকম আক্ষেপ নেই। পরিস্থিতিটা মূলত এমন হয়ে দাঁড়িয়েছে, যার ফলাফল তার অবগত ছিল এবং সেটা তার নিকট অতি স্বাভাবিক ব্যাপার। কিন্তু সমস্যা অন্যত্র। পরবর্তী প্রহর জুড়ে শ্রাবণের মাথায় শুধুমাত্র একটা ব্যাপারই চেপে রইল, আর তা হলো আফজাল হোসেনের স্বাভাবিকতা তার কাছে বড়ই অস্বাভাবিক। তার কাছেও একটু অন্যরকম আচরণ প্রত্যাশা করেছিল। এই কাজ সেই কাজ সেরে পরে দ্বিতীয়বার ভাবির কাজ ঘেঁষেছে রাত প্রায় 10টায়। ইফতেখারের রুমেই বসেছিল শ্রাবণ। কিছুক্ষণ আগে বিপুর সাথে দেখা হয়েছিল। আফজাল হোসেনের পর এই বিপুই নিজ থেকে আগ বাড়িয়ে কথা বলল সৌজন্যতার হাসির সাথে। শ্রাবণ তাকে নিয়েও ভাবছে, কান্তাকে নিয়েও ভাবছে, মা বোনকে নিয়েও ভাবছে। একটু অন্যরকম মন খারাপ তার। মোটামুটি টানা অনেকটা সময় কাটিয়ে এলো তাদের মায়াকুটিরে। আজ কেমন নিঃসঙ্গ লাগছে তাদের থেকে দূরে অবস্থান করে। এমনিই পড়ি আসে ঘরে। ভাবি, আপনারে তো ডাইকা গেলেন না? ফোনে কথা কইতাছিলেন বোনের সাথে। সবার খাওয়া কিন্তু শেষ, আপনার আর ভাইজানের বাদে। তোমার ভাইজান ফেরেনি এখনো? না, কাকাই ফোন করছিল, আইতাছে কইল, তবে খাইতো না। বন্ধুর বাড়ি নাকি দাওয়াত, খাইলে আপনি খাইয়া নেন। আম্মা ডেকেছিল আমাকে? কাকাই ডাকছিল তখন। আচ্ছা, আমার ইচ্ছে করছে না খেতে, খাবো না এখন। তুমি বরং গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়ো। গুছাইছিলাম, আপনার খাবারটাও গুছানোতেই আলাদা রাখা আছে। এই ঘরে নিয়ে আসে। না বোন, আমি এখন খাবোই না। না খাইলে আর কি করার? মানুষ সব এক ঘরে চলে এলো, রান্না বান্না এখনো ও ঘরে কেন? নতুন বিল্ডিং, আজ লাগতেই দিত না আম্মায়। কথা বলেই খিলখিলিয়ে হাসে পড়ি। পরক্ষণে বলে, মজা করলাম, আম্মার নাকি ওই ঘরে সুবিধা, তাই আসবাব নড়চড় হইতে দেয় নাই। আসল কথা তো আপনারে কয় নাই, এখন জানাই। হাত পা গুটিয়ে মশারির ভেতর বিছানার এক কোণে বসে যায় পড়ি। বিস্তারিত শুরু করে তার জানা কান্তার বিয়ের দিনের ভয়ানক কাহিনী। শুনতে শুনতে ভাবনায় দেবে যায় শ্রাবণও। এক পর্যায়ে যখন বলল বিপুর সাথে বিয়েটা হয়ে গেছে, ধ্যানভগ্ন হয়ে চমকে যায় শ্রাবণ। কার সাথে বললে? আরে ছোট ভাইজান, মানে তোতা পাখি।
কিভাবে? উফ, তাই তো কইতাছি আপনারে। খেয়াল করিনি, আবার বলো। আরে বড় ভাইজান এই কাজ করছে। কাকারে না জানাইয়া কান্তা বানুরে নাকি হাসপাতাল থেকে ধইরা আইনা কাজী অফিসে বিয়া পড়াই দিছে। তোমার বড় ভাইজান এই কাজ করেছে? ভাবি পরিষ্কার জানান তো আমারে, আপনার কি মনে হইতাছে আমি কি মিছা কথা কইতাছি? না না না, আমি অবাক হয়ে যাচ্ছি তোমার ভাইজানের কীর্তি শুনে। আমরাও টাসকি খাইয়া বইছিলাম, আম্মা দিছে মরা কান্না শুরু কইরা। আব্বা জানে না? জানবো না কে, কাকাই তো আরো জানাইলো সবাইরে। বলেনি কিছু? বকাঝকা করছে। করলে কি, বড় ভাইজান তো মানুষই একখান, ডর ভয় কিছু আছে নাকি? যা মন চাই কইরা চুপচাপ বসে থাকে। হ্যাঁ বুঝলাম। এইবার তবেই তোমার বিয়ের দায়িত্বটাও তোমার বড় ভাইজানদের উপর অর্পণ করতে হয়। লজ্জা পেয়ে উঠেই চলে যায় পরি। ওই ঘরটা তালা দিয়ে আসতে হবে তার। কেউ যখন আর খাবে না, অপেক্ষা করে লাভ নেই। এদিকে শ্রাবণের মনে বিরাজ করতে থাকে অন্যরকম আনন্দ। তোতা পাখির বিয়ে কান্তার সাথে হয়ে গেল। উফ, লোকটা তবে ইচ্ছে করে তাকে রাগিয়ে দিল তখন। ইচ্ছাকৃত মজা নিল এমন কাণ্ড ঘটিয়ে। আসুক নাচ। অপেক্ষা করতে করতে কখন যে চোখ দুটো ক্লান্তিতে বুঝে এলো টেরই পেল না। শেষ রাতে ঘুম ভাঙতে ক্ষণিকের জন্য ভোরকে যায় রুমে একা থাকায়। ইফতেখার কথায় সে কি গত রাতে বাড়ি ফিরেনি, নাকি বিপুর ঘরে আছে, নাকি ফিরেই নি। শেষ রাতের ঘুমটুকু আর হলোই না ইফতেখারের চিন্তায়। কল দিবে দিবে ভেবেও দেয়নি। যদি বিপুর ঘরে ঘুমিয়ে থাকে সেই ভাবনায়। রিংটনে বিপুর ঘুম ভাঙলে লজ্জায় পড়তে হবে তখন তারও। তাই সকাল হওয়ার অপেক্ষায় পার করলো যেন দীর্ঘ প্রহর। আজান হলো, নামাজ আদায় হলো, ফের হলো ঘুমানোর ব্যর্থ চেষ্টা। ভোরের আলো স্পষ্ট হলেই বারান্দায় এসে দাঁড়িয়ে রইল একা একা। ভোরের নির্জনতা তার ভীষণ পছন্দের। সেই সাথে পাখিদের গুঞ্জন সৃষ্টি করেছে মুগ্ধকর মহতান। তাতেই কাটিয়ে দিয়েছে শ্রাবণের সুবর্ণ প্রহরটা। পরপরই পারভিনকে দেখতে পাই পুরাতন ঘরের দিকে যেতে। বারান্দার গেটের কাছে গিয়ে আটকে যান ভেতর থেকে তালা দেওয়া থাকায়। ভেতর থেকে তালা দেওয়া হবে কেন, সেই সংশয় দূর করতে পরীকে ডাকতে থাকেন সেখান থেকেই। পরী হাতে কয়লা নিয়ে বসেছিল নতুন ঘরের প্রবেশদ্বারে। পুচ করে কুচকুচে থুতু ফেলে গলা উঁচিয়ে জবাবে বলে, আমি রাইতে তালা দিতে যাওয়ার পরে বড় ভাইজান হাত থেকে চাবি রাইখা দিছে। ডাক দেন ভাইজানি আবার এই ঘরে ঘুমাই রইছে কিনা দেখেন। যেখানে সেখানে কয়লা থুতু ফেলে পরিবেশ নষ্ট করছে, তাই ধমক দেয় পারভিন। পরক্ষণে ইফতেখারের রুমের বরাবর দাঁড়িয়ে একাধারে ডাকতে থাকলে সদ্য ঘুম ভাঙা চোখে বেরিয়ে আসে সে। শ্রাবণ বিরক্ত দৃষ্টিতে এখান থেকে দেখে ইফতেখারকে। জেদ নিয়ে তবে নিজের ঘর ছাড়লো, আর তাকে যে সন্ধ্যায় খেপিয়ে দিল সেজন্য এই লোককে শাস্তি দিলে এখন কেমন হবে তবে? ঘরের তালা খুলে দিয়ে পুনরায় ঘুমাতে চলে গেছে ইফতেখার। পারভিন কি যেন জিজ্ঞেস করতে করতে রান্নাঘরে গেল। ইফতেখার কিছু না বলেই চলে গেল। পরপরই শ্রাবণ এসেছে এই ঘরে। ঘুমাতে ব্যস্ত না হয়ে তখন ফোনে কথা বলছিল ইফতেখার। মালামালের অর্ডার আসছে, ঘুম আর হবে না, কাজে যেতে হবে। শ্রাবণ দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে তার ফোন কল শেষ হওয়ার। আর শেষ হতেই প্রশ্ন জুড়ে দেয়, এই ঘরে ঘুমালেন কেন? মেহমানের জন্য নিজের ঘর ছেড়ে দিয়েছেন? জবাব দেয় না ইফতেখার। দুহাতে চোখ কষলে বসা থেকে উঠে যায় তাকে উপেক্ষা করে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য। শ্রাবণের পাশ কাটিয়ে যাওয়ার সময় শ্রাবণ বলে, ঠিক আছে, আপনার মেহমান আজই চলে যাবে ঘরের দখলদারি ছেড়ে দিয়ে। আপনাকে আর অন্য ঘর খুঁজে নিতে হবে না নিজেকে কষ্ট দিয়ে। পথ চলা থামিয়ে ইফতেখার আকস্মিক পিছু ফিরে খিটখিটে মেজাজে শ্রাবণের দুই বাহু চেপে ধরে 2 কদম পিছিয়ে নেয় ঠেলে। শ্রাবণ যেন একদমই অপ্রস্তুত হয়ে থাকে এমন অদ্ভুত আচরণে। ইফতেখার চোখে চোখ রেখে তাতে চাপা নিচু কণ্ঠে বলে, কি মিল দেখেছো আমার সাথে তার? আগুন চোখের ভাষাতেও যেন ভাবুক হয়ে পড়ে শ্রাবণ। আকস্মিক কিছু বুঝতে না পেরে ভুরু কুচকে প্রত্যুত্তরে প্রশ্ন তোলে, কিসের মিল আর কার সাথে? কিছুই তো বুঝলাম না। গত সন্ধ্যায় কি বলেছো ভুলে গেছো? তাৎক্ষণিক নাড়া দেয় মাথায়, যার ফলে ভুরু জোড়াও কুচকানো রেখা ছেড়ে দেয়। এজন্য তবে জনাব ঘর ছেড়েছেন রেগে। শ্রাবণ মিনমিনে গলায় বলে, ও ভুলেই তো গিয়েছিলাম। আপনি ভুললেন না কেন? সে মজাকর ভাবে থাকলেও ইফতেখারের চোখ মুখ একই রকম জটিল। তার জবাব চাই, তাই পুনরায় প্রশ্ন করে, বলো কি মিল দেখেছো আমার সাথে তার? আপনি যেমনটা ভাবছেন আমি তেমন কিছু ভেবে বলিনি। কি ভাবতে চাইছো তবে তুমি? শান্ত হন, ব্যথা পাচ্ছি আমি। আমাকে শান্ত থাকতে দিচ্ছ তুমি? হতাশায় চোখ বুজে নেয় শ্রাবণ একটা মুহূর্তের জন্য। পরক্ষণেই বলে, আপনার মামাতো ভাই এক সময় যেমন আমার পিছু ঘুরতো, আমার দেখা না পেয়ে পরে আমার বোনকে দেখে তার পিছু নিতে শুরু করে। আর আপনিও এদিকে আমার বোনকে দেখে তাকেই টেনে এনেছেন অন্যের পরিবর্তক উদাহরণ হিসেবে। তারই সাদৃশ্য বোঝাতে চেয়েছি। তা আমি ঘুরেছিলাম নাকি তোমার পিছু পিছু রাস্তায় রাস্তায়?
ঘুরেছিলাম তোমার বাড়ির আশেপাশে দায়িত্ব করতে। অদ্ভুত তো, আপনি সহজ বিষয়কে অহেতুক কঠিন করে তুলতে চাইছেন। হ্যাঁ, আমিই তো কঠিন করে ফেলি সব। আমি অশান্ত হয়ে যাই। তোমার কথাই শুধু যুক্তিযুক্ত। তোমার কাজেই সব কারণ লুকিয়ে থাকে, বাকি সব অহেতুকী। শ্রাবণকে ছেড়ে দিয়ে হনহনিয়ে চলে যায় ইফতিখার। শ্রাবণ ত্যক্ত মনে দাঁড়িয়ে থাকে, তাকে বোঝাতে সক্ষম হয়। একদমই বিশ্বাস করল না যে কথাটুকু। পুরোটাতেই নেতিবাচক প্রভাব পড়ল যেন। নিজেরাই তো একটু খেয়াল হওয়া উচিত ছিল। অপুর সাথে ওনার একটা ঝামেলা পেকে গেছে। কেন গেল তবে তুলনা টানাটানি করতে? ধ্যাত, তা ভেবে কিছুটা রাগ নিজের উপরও টেনে নিয়ে এসেছে শ্রাবণ। খাটের কিনারায় বসে পা ঝোলাতে তাকে ত্যক্ত মনে। ততক্ষণে হাত মুখ ধুয়ে এসেছে ইফতেখার। মুখাবয়বের ময়লা দূর হলেও বিরক্তি দূর হয়নি একদমই। আর তা লক্ষ্য করে শ্রাবণ মনে জাগে প্রণয় মোহিনী। হাত মুখ মুছে ঝটপট শার্ট পরতে থাকলে সে জিজ্ঞেস করে, কোথায় আছেন এখন? জবাব না দেওয়ায় উঠে দাঁড়ায় শ্রাবণ। ইফতেখার তাকে উপেক্ষা করে হাঁটতে ধরলেই বুকে হাত ঠেসে বাধা হয়ে সামনে দাঁড়ায় সে। শার্টের টপার বোতাম দুটো আর লাগানো হয়ে ওঠে না সেজন্য। সেই কারণেও বিরক্তিকর দৃষ্টিতে তাকায় ইফতেখার। সেই পাথর দৃষ্টিতে শান্ত বৃষ্টির শীতল দৃষ্টি স্থির করে শ্রাবণ নরম গলায় বলে, অপেক্ষা সইবে, তবে উপেক্ষা নয়। শ্রাবণ ফুরিয়ে গেলেও কিন্তু এখন শ্রাবণেরই দিন। সীমানার বাইরে গেলেই আপনাকে ভিজতে হবে। শার্টের বাকি বোতাম দুটো শ্রাবণ নিজেই লাগিয়ে দিতে থাকে। অনুরাগ নাশজনক উক্তিতে ইফতেখারের দৃষ্টি থেকে বিরক্তির শান্ত বেগে ছুটে পালায়। তবুও থমথমে মুখে তাকিয়ে থাকে বোতাম লাগাতে মনোযোগী সেই শ্রাবণ চোখের পাতায়, যার ধারে ভিজে যাওয়ার হুমকি রয়েছে সীমানা ছাড়ায়। শ্রাবণ কাজ শেষে তার শান্ত চোখে তাকিয়ে বলে, বুঝতে পেরেছেন কি বলেছি? সীমানার বাইরে গেলেই ভিজতে হবে শ্রাবণ ধারায়। তাই গিয়ে দেখুন শুধু একবার। আর শ্রাবণ যে বছরকে ফাঁকি দিয়ে পালায়, তার প্রাপ্য কি হওয়া উচিত? শ্রাবণ পালিয়েই তো আর হারিয়ে যায় না, নতুন বছরে ফেরার জন্যই পালায়। ইফতেখার হতাশিতভাবে মাথা তুলে এক মুহূর্তের জন্য উপর থেকে তাকায়, পরক্ষণে আবার বলে, তবুও পালাবেই। শ্রাবণ মুখ টিপে হেসে ফেলে, উপেক্ষাকে কারণ হিসেবে রেখে আবার যেতেও পারি। আমি বারবারই তোমার অপেক্ষায় বসে থাকবো ভেবে ভুল করছো না তো? সেই ভুল তো করছি না, কিন্তু আপনার আম্মা তো এক বউকেই মানতে পারছেন না। একাধিক কিভাবে মেনে নিতেন তখন? তুমি গুরুত্বপূর্ণ সময়েও মজা করো, প্রেমের সময়েও মেজাজ খারাপ করে দাও। এসবই বিরক্ত লাগে আমার কাছে। পরিস্থিতির প্রতিকূলে কেন সবসময় চলতে হবে তোমাকে? মেঘ তো শুধু শ্রাবণেই জমে না, সারা বছর জুড়েই মেঘের ঘন ঘটা চলে বিস্তীর্ণ আকাশ জুড়ে। আমি একদমই ঠাট্টা করলাম না, বরং সময়োপযোগী কথা বললাম। আম্মাকে গত রাতেও অভিযোগ তুলতে শুনলাম আব্বার নিকট, বড় পুত্রবধূর সঙ্গে তিনি সংসার জমাবেন না। এসব ফালতু কথা রাখো। ঠিক আছে, রাখলাম। ওসব ফালতু হয়ে থাকলে তো আমিও সন্তুষ্ট। কিন্তু আপনি এই দুমড়ানো মুচড়াল শার্ট পরে কোথায় আছেন? এই যুগের মেয়েরা তো আর এভাবে পড়বে না, ভালো কিছু পরে বের হন। সতীন নিয়ে সংসার করতে পারবে? শ্রাবণের জ্বালাতন আপনি সহ্য করতে পারলে শ্রাবণেরও আপত্তি নেই তাতে। আর একটু কাছাকাছি এগিয়ে ইফতেখার এবার আলতো করে বাহুতে হাত রাখে। তার অনুরাগের সমাপন হয়েছে প্রমাণ করতে কপালে চুম্বন করে বলে, জ্বালাতন সহ্য করার জন্যই তো একটা শ্রাবণ এনেছিলাম ঘরে। কেন দূরে সরে যাও তবে? চোখ বুজে আদরটুকু সাদরে গ্রহণ করলেও প্রত্যুত্তরে জবাব রাখে না শ্রাবণ। ইফতেখারের পেটে আলতো করে ঘুষি মেরে বলে, কান্তার বিয়ে যে আপনি দিয়েছেন বলেননি কেন আগে? ইফতেখার মুস্কি হেসে চলে যেতে থাকে। শ্রাবণ শার্ট টেনে পিছু আটকে বলে, আমার কথা শেষ হয়নি। আমার কাজ আছে। থাকুক আপনার কাজ, পরে শুনবো কথা। এখন যেতে হবে, গাড়ি দাঁড়িয়ে আছে। আমিও যাব সাথে। কোথায়? আপনার সাথে। শ্রাবণের সাথে বের হতে থাকলে ইফতেখার আপত্তির সাথে বলে, আজব তো, আমি মালামাল উঠাতে যাচ্ছি, তুমি সেখানে কেন যাবে? আমি কখন বললাম মানলাম উঠাতে যাব? আমি আপনার সাথে কান্তাদের বাড়ি পর্যন্ত যাব। দুজন একত্রেই বেরিয়ে যায় বাড়ির বাইরে। শ্রাবণ হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করে, কান্তাকে বাড়ি আনলেন না কেন? সব হুটহাট টেনে টুনে নিয়ে এলে কেমন হয়? সময় হোক, দেখি ভালো কিছু হয় কিনা। মান সম্মান নিয়ে এত টানাটানি করলে না আবার আমাকেই ত্যায্য হতে হয়। আপনি আসলে শুধু সাহসী না, বুদ্ধিমানও। এটাও আপনাকে ভালো লাগার আমার অন্যতম কারণ। সব জেনে শুনে এসেছো জানো? এসে জানছি, জেনে মুগ্ধ হচ্ছি। অথচ এই একই কারণে আমি বাবা মায়ের কাছে অপছন্দের হয়ে আছি। তাও সত্য, কিন্তু মানিয়ে নেবে বিশ্বাস। কান্তা তো আর আমার মতো বেয়াদব না। নিজেকে বেয়াদব বলায় মুখের দিকে তাকায় ইফতেখার। শ্রাবণ হাসি মুখে বলে, কি হলো, ভুল কিছু বললাম? মানুন আর না মানুন এটা কিন্তু কঠিন সত্য। এই পৃথিবীতে সুস্পষ্ট
বাদীদের এক প্রকার বেয়াদব হিসেবেই চিহ্নিত করা হয়। আমি সম্ভবত সেই বেয়াদবেরই একজন। কান্তাদের বাড়ি এলেই কায়েমের দেখা পাওয়া যায়। শ্রাবণকে দেখে যেন মাথা নিচু করে পশ্চিম প্রান্তে চলে গেল সে। লজ্জায় আড়াল হয়েছে নাকি অপরাধী বেশে পালিয়েছে কে জানে, তবে লজ্জায় হলেই ভালো শ্রাবণের মতে। ন্যায় অন্যায় বুঝে না চললে বিপদ বসে থাকে নাকের ডগায়। সবসময় সুযোগ হয় না নিজেকে বাঁচিয়ে নেওয়ার। বারান্দায় শিরিনকে দেখে শ্রাবণ উঠেনে চলতি পথে সালাম দেয়, জিজ্ঞেস করে কান্তা কোথায়। কান্তা পুকুরে গেছে জানলে সে পা বাড়িয়েছে সোজা মজিদার ঘরে। কতদিন হয় দেখা হয় না খালাম্মার সাথে, জানা হয় না একাকী মানুষটা কেমন আছে। একাকিত্বের প্রতি যেন শ্রাবণের মায়াটা বেশি বেড়ে ওঠে, যেমনটা বেড়েছিল ফাতিহার ক্ষেত্রে। মজিদের সাথে দেখা করেই পুকুরের দিকে যায় শ্রাবণ। কান্তা সবেমাত্র হাঁড়িগুলো ধুয়ে হাতে নিচ্ছিল বাড়ি ফেরার জন্য। শ্রাবণকে দেখেই থেমে যায় কিছুটা বিস্ময়ের সাথে। শ্রাবণ মুস্কি হেসে তৎক্ষণাৎ বলে, চেয়ারম্যান বাড়ির ছোট বউ যে। লজ্জায় রঙিন হয়ে যায় কান্তা, তবু উৎফুল্লতার সাথে জিজ্ঞেস করে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। তোমার খবরটা জেনে আরো বেশি ভালো অনুভব করেছি, আবার ভীষণ রাগও হয়েছি। কি করতে যাচ্ছিলে এসব? চড়িয়ে দাঁত ফেলে দেওয়া উচিত। কান্তা লজ্জিত হেসে বিড়বিড় করে, দেবর ভাবির একই কথা। বলেছে নাকি বিপু ভাই? দিল না কেন তবে? অদ্ভুত কাণ্ড। তোমাকে নিয়ে কিন্তু এমনটা ভুলেও কখনো প্রত্যাশা করিনি। জীবনের কোনো পদক্ষেপকে সংগ্রাম হিসেবে নিলে এত ধৈর্যহারা হলে চলে? দৃষ্টি নত রেখে কথা শুনে ফিসফিস করে কান্তা। একটা গোপন সত্য বলি, কাউকে বলো না যেন। ওসব নাটক ছিল আপু, আমি কিচ্ছু করিনি। করনি মানে? না করলেই এত কিছু হয়? সত্যি বলছি, একটু ভং ধরেছিলাম, এরপর মনে হলো জিতে গেছি। ভারী অদ্ভুত তো, কোনটা সত্য বলে বিশ্বাস করি এখন? আশপাশ জুড়ে যে রটারটি হলো। রটারটি হয়েছে তাও ঠিক, আমি যা বলেছি তাও ঠিক। তোমার দেবরকেও এই সত্যিটা জানিও, তুমিও বিশ্বাস করে নাও দয়া করে। তোমার কথা যদি সত্য হয়েও থাকে তবুও বলবো ঠিক করনি কাজটা। পিতামাতার কথা, পিতামাতার মাথা কাটা গেছে, কিন্তু এমন রটারটিতে তারা আর আগের মতো 2-4 জনের সাথে স্বাভাবিক কথা বলার মানসিকতা কোনোভাবেই পাবে না। পিতামাতার যেমন সন্তানের উপর দায়িত্ব বর্তায়, সন্তানেরও দায়িত্ব তাদের সম্মানহানির পরিস্থিতি না ফেলা। ওনারা মানসিকভাবে ভেঙে পড়েনি কি তাতে? কান্তা মুখ মলিন করে জবাব দেয়, যদি ঘটনা সত্যি হয়ে যেত তবুও তো রটারটি হতোই। আমি আসলে প্রতিদিনকার এত চাপ নিতে পারছিলাম না আপু। বিয়ের জন্য আব্বা আম্মা যেভাবে জোর জবরদস্তি করছিল, মনে হচ্ছিল মরেই যাব। চুপ, এসব বলতে নেই। পিতামাতার পছন্দের বিরুদ্ধে যখন শান্তি খুঁজেছই, বাঁচার লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার দরকার ছিল। যাক, বাদ দাও, যা হওয়ার হয়েছে। ভবিষ্যতে আর এমন কিছু করো না আপনদের কষ্ট দিয়ে। আমি এটুকু বলতে পারি, ছেলে কিংবা মেয়ে কোনো দিক হতেই ওনারা নিজেকে সুখী মনে করতে পারছেন না। পরবর্তী দিনগুলোতে যেন তারা একটু হাসতে পারে, এমনভাবেই চলো। প্রয়োজনে কিছুটা স্যাক্রিফাইস করি, তবুও চেষ্টা করো। তা বিপু ভাইয়ের কি অবস্থা? চাচা চাচি মেনেছেন তাকে? জবাবে উপর নিচে মাথা হেলায় কান্তা। তাহলে তো ভালোই। বাসায় আসে? আসে তো মাঝে মাঝে, দেখা করে যায়। আদর আপ্যায়ন? এখনো তেমন না, আম্মা যাই বলে আব্বা মুখ ফেরাতে পারলেই যেন বাঁচে। শ্রাবণ দৃঢ় নিঃশ্বাস ফেলে বলে, যাক, টেনশন নিও না, সময়ের সাথে স্বাভাবিক হয়ে আশা রাখি। ও বাড়িতে কি অবস্থা আপু? শ্রাবণ মুস্কি হেসে বলে, অবস্থা এখন শুরুর দিকে, শেষ হতে হয়তো বা অনেক বাকি, নয়তোবা না, নয়তোবা এর জন্যই দোয়া করো আপাতত। আমার কেমন যেন ভয় হয় তাকে নিয়ে। কাকে? বিপু ভাইকে নিয়ে? তার আবার কি হবে? জানি না, কিন্তু ভয় হয়। ভয় করার কিছু নেই, তুমি তোমার দিকে ঠিক থাকো, ব্যাস। আসি আমি, পরে সময় পেলে এসে গল্প করব। এখন দেখা করারই ছিল। কান্তা ঝটপট হাড়ি হাতে নিতে নিতে বলে, না না, অনেকদিন পর এসেছো, ঘরে এসো, কিছু মুখে তুলে তারপর যাবে। ইস, আমার আপ্যায়ন বাদ দাও, তোতা পাখির যত্ন নাও। দেখা হবে পরে, সময় নেই এখন। বাড়িতে সারাদিন শাশুড়ি বউয়ের মধ্যে ঝামেলা বেঁধে রইল। শ্রাবণের সাথে সংসার করতে একদমই অনিচ্ছুক পারভিন। শ্রাবণকে যদি এ বাড়িতেই রাখা হয় তবে হাড়ি আলাদা করতে হবে, না হয় সংসার হতে নিজের হাত পুরোপুরিভাবে গুটিয়ে নেবে। এমনই প্রস্তাব করা বায়না ধরে রাখে সে চেয়ারম্যানের নিকট। চেয়ারম্যান কথায় ঠাট্টা ঢেলে দিয়ে তার প্রত্যুত্তরে বলে, এমন হলে তো ভালোই, হাত গুটিয়ে বসে থাকো। বয়স হয়েছে যখন, শুয়ে বসে খাওয়ার সময় তোমার। ছেলের বউয়ের হাত ছেড়ে দাও, যত দায়িত্ব। পারভিন গলায় ক্ষোভ রেখে বলে,
হাত গুটিয়ে বসবো মানে দায়িত্ব দিয়ে বসে থাকবো না। যেই দিকে দু চোখ যায় সেই দিকে চলে যাব, খুঁজলেও পাইবেন না। কথা বলতে বলতেও গলা কাঁপে পারভিনের। মনের কষ্ট যখন কাছের মানুষের কাছেও পাত্তা পায় না, তখন আর কেমনই বা হবে দেহ মনের হাল। ওদিকে ইফতেখারও রাগারাগি শুরু করেছে। মা এসব কি বলছে? তাকে ত্যায্য করতে চাইছে? এ নিয়েও হলো মা ছেলের মধ্যে এরকম কথা কাটাকাটি। পারভিনের এক কথা, এই বউ নিয়ে তিনি সংসার গোছাবেন না। ছেলে যদি এই বউকেই ঘরে রাখবে তো ঘর হাড়ি আলাদা করে রাখুক, তার সাথে কোনো কাজে সংযোগ থাকার প্রত্যাশা তিনি রাখেন না। যদি ইফতেখার বাবার সামনে এসে কড়া মন্তব্য রেখে যায়। আব্বা, মা এসব কি শুরু করেছে? আমার ভালো লাগছে না কিন্তু। তোর মায়ের একা হাড়িতে খাওয়ার শখ জন্মেছে। হাড়ি বাড়ির খবর আমি বুঝতে চাই না। মা যদি আমার জন্য অনিয়ম করে ঝামেলা বাড়িয়েই রাখতে চায়, আমি এই বাড়ি ছেড়েই চলে যাব। তারপর থাকুক যেমন ইচ্ছে তেমন। হনহন পায়ে এই সন্ধ্যাতেই বেরিয়ে যায় ইফতেখার। রাগ করলে ওনার বাড়ি থেকে হনহনিয়ে বেরিয়ে যেতে হয় কেন বুঝে না শ্রাবণ। বাইরের হাওয়া কি মাথা ঠান্ডা করে দেয়? ভেবেই হাসি পায় তার, কিন্তু হাসে না। বিবেচনায় রাখে প্রত্যেকের কথা ও বাক্যলাপ। তার নিকটে এ যাবৎ সবচেয়ে আশ্চর্যের ব্যাপার আফজাল হোসেন। আম্মা চেয়েছে আলাদা হতে, কারণ বরাবরই শ্রাবণ কর্তৃক আব্বার অপমান হয়েছে। বার কয়েক অসম্মান জানিয়েছে যেই লোকটাকে, সেই লোকটাই কেন তার প্রতি এত সরল? আম্মাকে সংসার শান্তিতে ফেরানোর চেষ্টা করছে বারবারই। শ্রাবণের হয়ে কথা বলতে কার্পণ্য করছে না একদমই, অথচ তার চোখে ক্ষোভ জন্মানোর কথা সবার আগে। আর তিনিই হাসেন মজা করে। অর্পা ও পরীকে ডেকে ডেকে পারভিনের রাগ ভাঙার চেষ্টা করেন। তার মুখে উচ্চারিত প্রতিটি কথা সাক্ষী দিচ্ছে তিনি শ্রাবণ ও পারভিনের সংসার এক রাখার চেষ্টা করেন। কিন্তু কেন? গোমরামুখ পারভিন সারাদিনের রাগারাগি নিয়েও নিজেই রান্না করেছেন ঘরের লোকেদের আহারের জন্য। নিজের মুখে হয়তো দেননি কিছুই, তবুও রান্না করেছেন। এদিকে রান্না সারতে দেরি, শ্রাবণ এসে হাজির। গত রাত থেকে না খেয়ে থাকলেও রাতে নিজ হাতেই হাঁড়ি থেকে ভাত তুলতে আসে শ্রাবণ। পারভিন উপস্থিত থাকাকালে এসেছে সবার আগে রাতের খাবার খেতে। নিজ হাতে ঢাকনা খুলে খুলে ভাত তরকারি প্লেটে নিয়ে পারভিনের মুখে তাকিয়ে শুকনো একটা হাসি দেয় সে। আপনি হাঁড়ি আলাদা করতে চাইলে করতে পারেন আম্মা, তবে শ্রাবণ কিন্তু নিয়মিত আপনার হাঁড়ি থেকেই দুমুঠো ভাত তুলে নেবে নিজের জন্য। ক্ষিপ্ততায় ফুঁসে ওঠে পারভিন। খাইবাই তো, লজ্জা নাই যে? লজ্জা শরম ধুইয়া আইসো না এই বাড়ির বউ হইতে? বিনা ডাকে নিজ পায়ে ঢ্যাং ঢ্যাং করতে করতে ঠাই গাড়ছো। তারপরেও যার খাও তার পিঠে কুড়াল চালানি দিয়া আবার কাঁধে হাত দেওয়া তো তোমার মতো নির্লজ্জ জাতেরই কাজকর্ম। তোমরা এইসব বেহায়াপনায় অভ্যস্ত। শ্রাবণ প্লেট হাতে তুলে বসে মুস্কি হেসে বলে, তা ঠিক বলেছেন। আসলে নির্লজ্জ না হলে এত লজ্জাশীল শ্বশুর শাশুড়ির সাথে সংসার জমাতে পারবো না। কিন্তু খোটা দেয়া তো ভালো না আম্মা, আল্লাহ নারাজ হবেন। অধিকার বঞ্চিত করে খোটা দেয়া একদমই অনুচিত। এই চাপাগিরি আমার কাছে দেখায়ও না, দুই চোখে সয় না। জানি তো, না সইলেও একটু সয়ে যান। ছেলের বউ তো, কি আর করবেন? নয়তো দিন শেষে মিলেমিশেই থাকতে হবে। দিনের শুরুতেও একে অপরের মুখ দেখতে হবে। কখনো না। যেই ছেলে আমার মায়ের বেদন বোঝে না, সেই ছেলের ত্যাগ করতেও আমার বাধ্য না। আসলেই ভুল করছেন কিন্তু আম্মা। তিনি ইতিমধ্যে যথেষ্ট রেগে গেছেন, তাকে আর রাগিয়েন না। আপনার ছেলে কতটা জিদ্দি সেটা আপনি আমার চেয়েও ভালো জানেন। সে যদি একবার বেরিয়ে যায় আর ফেরাতে পারবেন না বলছি। তাই নাখোশ আর রাগ যাই জাগিয়েছেন পুত্রবধূ পর্যন্তই সীমিত রাখুন। ছেলেকে দূরে সরিয়ে ভুল করবেন না যেন। আপনার ছেলে জেদে আমিও ভয় পাই, জানেন তো। সেদিন ফোনে আমাকে শুধু জিজ্ঞেস করেছিল আমি আসবো কি না। আমি কিন্তু না বলতে ভয় পেয়েছি। কেন জানেন? কারণ আমি জানতাম একবার না বললে সে তার মতো করে সিদ্ধান্ত নিয়ে নেবে। তাই বলেছিলাম একটু সময়ের প্রয়োজন, আর সময় মোতাবেকই আপনার নাখোশ হয়ে হাজির হলাম। মায়ের কাছে ফিরেছিলাম ঠিকই, কিন্তু সংসার ছেড়ে তো আর যায়নি বলুন। তাই তাকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগটাও ওনাকে দেইনি। আপনি এই সুযোগ দিয়ে ভুল করবেন না যেন। সে যদি আমার হাত ধরে এই সীমানা ছাড়ে, আমিও তবে আপনার পক্ষে কথা বলার সামর্থ্য ছেড়ে দিব। পাকনা পাকনা কথা দিয়া আমারে গুলাইতে চাইও না। মাথা যা খারাপ করার কইরা দিছো তার, মায়ের বুক খালি করছো। বোঝাতে ব্যর্থ শ্রাবণের মুখে তাচ্ছিল্যকার মৃদু হাসি ফুটে। আমি আপনার বুক খালি নয়, পূর্ণ রাখতে চাইছি। মাথা আমি খারাপ করিনি। একটু লক্ষ্য করলে দেখবেন আমি আসার পর আপনার ছেলে বদলেছে ঠিক, তবে তুলনামূলক শান্ত রূপে ফিরে বদলেছে। আপনার বাড়ি ঘন ঘন বিচার আসার বন্ধ হয়েছে। চেয়ারম্যানের ছেলে অমুককে মেরেছে কথাটা হয়তো এই কয়েক মাসে একবারও জাগেনি কারোর মুখে। আবার
বাবা মায়ের ওপর নির্ভরটাও ত্যাগ করেছে নিজের দিকে তাকিয়ে। আত্মনির্ভরযোগ্য হয়ে দায়িত্ব নেয়ার দিকে মনোযোগ দিয়েছে। মায়ের কোল ছেড়ে একটা রাতও বাইরে কাটায়নি। এখন বলবেন না যেন বউয়ের আঁচলে মাথা রেখে ঘুমিয়েছে, তাই বাইরের বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরির নেশা ছেড়েছে। বউ একদমই বাধ্য করেনি। সময়ের ব্যবধানে মানুষের মধ্যে কত রকমের পরিবর্তনই আসে। ভালো মায়ের ভালো ছেলে বলেই হয়তো তার পরিবর্তনটা ভালোর দিকে ছুটে এসছে, হোক সেটা জীবনে কিছু পাওয়ার সূত্র ধরেই। বিয়ের পরেই হয়তো গুরুত্ব বুঝেছে জীবনের, তাই সচেতন হয়েছে। তবুও তো হয়েছে, আপনি তাকে সুযোগ হারা করবেন না। পারভিন হন হন পায়ে রান্নাঘর ছাড়ে। কোনো রকম পরামর্শ কিংবা তর্ক করতে তার রুচিতে বাচ্ছে যেন, কিন্তু দরজার পাশে চুপটি মেরে দাঁড়িয়ে থাকা পরীর মন বলে অন্য কিছু। পারভিন কথাই পারেনি, তাই হার মেনে চলে গেছে। হার তো মানতেই হবে, ভাবি তো একটা কথাও মিথ্যা বলেনি। এই পরীর দুই চোখ সাক্ষী। বড় ভাইজান অনেক বদলেছে, বদলে দূরে যায়নি, বরং মায়ের কোলেই মাথা পেতে রেখেছে। তাই পারভিন যেতেই কদম দুয়েক এগিয়ে বাহবা দেয় পরী। ভাবিজান, আপনি একখান মানুষও, এত ভাল লাগে আপনারে। ভাতের লোকমা মুখে তুলতে বিরতি নিয়ে শ্রাবণ জিজ্ঞেস করে, কেন এখন আবার কেমন সেজে গুজে এলাম? আপনার আলাদা কিছু নিয়ে সাজা লাগে না। চেহারা বলেন আর কথাবার্তা বলেন, আপনি এমনিতেই সেরা। সারাক্ষণ সাজগোজ লাইগাই থাকে সব কিছুতে। এত সুন্দর কথা কইলেন না, আম্মাই তো না পাইরা একেবারে চুপ। বাবারে বাবা, সাহসের প্রশংসা না কইরাও পারি না। আল্লাহ কত সাহস যে দিছে আপনারে, আম্মার হাড়িতে হাত বসাইলেন একেবারে। শ্রাবণ মুস্কি হেসে খেতে মনোযোগ দিয়ে জবাবে বলে, সংসার জোড়া দিতে তো আঠা লাগাতেই হবে, হাত গুটিয়ে পেট মুড়িয়ে বসে থাকলে হবে নাকি? এই না হইলে পুত্রবধূ? আফজাল হোসেন হাড়ি আলাদা করতে সায় দেয়নি, বরং বলে দিলেন পারভিনের যদি এত ইচ্ছে হয় একত্রে রান্না বা না খাওয়ার, তবে সে আলাদা হাড়িতে আলাদাভাবে রান্না করে খেতে পারে, কিন্তু সংসার ভাগ কোনো মতেই হবে না। তাই হাত পা গুটিয়েই বসে আছে পারভিন। যেখানে ভোর হলেই রান্নাঘরে পাওয়া যায় তাকে, সেখানে আজ সকাল 8টা বাজতে চলেছে, কিন্তু রান্নাঘরে ছায়াও ফেলেনি সে। ঘর থেকে বের হতেই দেখেনি শ্রাবণ। আফজাল হোসেন পরীকে ডেকে কিছুক্ষণ আগে চা চেয়েছেন। পরী চা করে এনে দিয়ে শ্রাবণের দরজায় নক করে। ইফতেখার এখনো ঘুমালেও শ্রাবণের ঘুম ভেঙেছে ভোরেই। একবার উঠোনে, একবার ছাদে গিয়ে হেঁটে এসেছে শান্ত পরিবেশের সতেজতায়। পরী হয়তো দেখেনি, কিন্তু শ্রাবণ ছাদে থাকাকালে দেখেছে পরীর ঘুম ভেঙেছে। ঢুলতে ঢুলতে পুরাতন ঘরের তালা খুলেছে। ইফতেখারের ঘুমে ব্যাঘাত হবে তাই সে গলা ছেড়ে সাড়া দেয় না, দরজার কড়া নাড়ায়। দরজা খুলে বেরিয়ে দেখে পরী। কি ব্যাপার পরী, কিছু বলবে? ফিসফিস করে পরী, আম্মাই তো আজ রান্না করব না। ভাবিজান, কাকাই কইল আপনি রান্না বান্না করতেন। কি কি কাটা লাগবো কন আমারে, কইরা দেই। কেন রান্না করবে না আম্মা? ওই যে কারণ তো একটাই, গাল ফুলি মাইরা বসে রইছে। শ্রাবণ একবার চাপিয়ে রাখা দরজায় তাকায়। পরক্ষণে পরীর দিকে তাকিয়ে সুস্পষ্ট গলায় সিদ্ধান্ত বর্তায়, যা আফজাল হোসেনের রুম হতে স্পষ্ট শোনা যাবে। আম্মা রান্না না করলে আজ রান্নাই হবে না পরী, সবাই উপোস করো। এটা কি কন? পরী আবারও ফিসফিস করে। শ্রাবণ একই ধারায় সুস্পষ্ট জবাব দেয়, জি হবে না। এমনি আফজাল হোসেন দরজা খুলে মুখোমুখি হয় শ্রাবণের। তোমার আম্মার করা লাগবো না, তুমিই যাও। আমি গেলে তো সেই রান্না আম্মা খাবে না। একজন না খেলে আমার রান্নাটা সার্থক হবে না, বাকিরাও তৃপ্তি নিয়ে খেতে পারবে না। আম্মা যেহেতু রাগ করেছেই, আমিও রান্না করতে যাব না। আম্মা গেলেই আমি ওনার আগে পিছে কাজ এগিয়ে দিতে প্রস্তুত আছি, নয়তো চুলায় আগুন ধরানোরই প্রয়োজন নেই। সংসারে এমনি যথেষ্ট আগুন ধরে আছে। না গেলে আর কি করার, না খাইয়াই থাকো সব। পরক্ষণে রুমে ফিরতে ফিরতে পারভিনকে বলে, শুনলা তো? পারভিন বলে না কিছুই। তার কিছু বলার কিংবা করার নেই, সব ছেড়ে দিয়েছে সে। পরী মাঝপথ থেকে বেরিয়ে যেতে যেতে বলে, দূর, আগে জানলে আজানের আগে উঠটা এক লোকমা গিলা রোজা থাকতাম। শ্রাবণ মুস্কি হেসে রুমে ফিরে দেখে ইফতেখার সজাগ। তাদের কথা শুনে ঘুম ভেঙে গেছে তার। তাকিয়ে আছে শ্রাবণের দিকে। শ্রাবণ বলে, কাল রাতেও ভাত খেলেন না রাগ করে, আর আজ তো রান্নাই হবে না। খাবেন কি এবার? উঠে বাজারে গিয়ে দেখুন পরোটা পাওয়া যায় কিনা, নয়তো সব উপোস। ইফতেখার মায়ের রাগের উপর বিরক্ত হয়ে সিলিংয়ে তাকায়। পরী ওদিকে বারান্দা দিয়ে ডাকছে শ্রাবণকে। শ্রাবণ এগিয়ে গেলেই বলে, রাইতে ভাতে পানি ঢালছিলাম ভাবি, পান্তা ভাত আমি খাইয়া ফেলি। আপনাকে খবর, আপনারা জানেন, রাগারাগি দিয়ে আমার পেট ভরবো না। শ্রাবণ মুস্কি হেসে বলে, যাও খেয়ে নাও যা আছে। কাকার জন্য
2টা রুটি করতেন। ওষুধ খাওয়া লাগবো না, নাস্তা কইরা। পানিটা তো আন্দাজ করতে পারি না, আপনি গোলটা কইরা দিয়া যান, আমি বানাইয়া দিই। লাগবে না, তুমি ভাত খেয়ে নাও, আমি কিনে আনাচ্ছি রুটি। পরক্ষণে ফিরে এসে আবার ইফতেখারের মনোযোগ টেনে নেয়। কি গো, যান না একটু, আব্বার নাস্তার সময় হয়ে এসছে। মলিন মুখে উঠে বসে ইফতেখার। বাইরে থেকে কিনে আনতে হবে কেন? তুমি রান্না করলে কি হয়? আমার রাগ ভাঙুক আগে। রাগ এমনিই ভাঙবে, 2 একদিন যাক। আব্বা বলেছে না, তো তুমি রান্না করো গিয়া। দুপুরে করব, এখন নাস্তা নিয়ে আসুন আগে। সকালে নাস্তা হয় পরোটা। সবাইকে পরোটা নাস্তা করতে দিয়ে শ্রাবণ নিজ হাতেই পারভিনের জন্য পরোটা নিয়ে যায় এবং এও বলে আসে, দুপুরেও না জানি পরোটাই কিনে আনতে হয় আম্মা, নাস্তা করে নিন। হয়তো একটা ধমক মেরে তাড়াতেন পারভিন, কিন্তু আফজাল হোসেন সামনে থাকাই দেননি, একইভাবে বসে আছেন। শ্রাবণ চলে গেলে আফজাল হোসেন বলেন, খাইয়া নাও পারভিন, ছেলের বউর উপর রাগ করো না, বুদ্ধিমতী সংসারে পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনার ভাগ্য খুলছে, আপনিই খান। বৈশা বৈশা তামাশা দেখতে আপনার মজাই লাগছে, আমার এত মজা নাই। নির্লজ্জ মেয়েদের ছেলের বউ মানতে আমারই লজ্জা লাগে। নির্লজ্জ বইল না, বেশ লজ্জাশীল আর আত্মসম্মান সম্পন্ন মেয়েটা, তুমি তারে চেনো নাই। আর কত চেনা বাকি, আর কত চিনতে বলেন? নির্লজ্জ না হইলেই দৌড় দিয়া শ্বশুর বাড়ি ওঠে। ভালো ঘরের মেয়েরা কোনোদিন এমন বেহায়ের মতো ঠাঁই নিত না। সে তো আসে নাই, আমি নিয়ে আসছি। আপনি দুপুরে শ্রাবণে চুলের গোছা খোপায় বেঁধে আঁচল গুজেছে কোমরে, রান্না বসিয়েছে এই কড়া রোদের ঝলকে। গরমে ঘেমে একাকার। ইফতেখার গোসলের জন্য কাজে বিরতি নিয়ে বাড়ি ফিরেছে। গোসলে যাওয়ার আগে শ্রাবণের গলা শুনে রান্নাঘরে উকি দেয়। পরীকে পুঁইশাক ধুয়ে দিতে বলছে ঝটপট, এটা হলেই তার রান্না শেষ। এরই মধ্যে দরজায় দাঁড়িয়ে ইফতেখার প্রশংসা ঢালে। দায়িত্ব নিয়ে নিলে তবে সুন্দর লাগছে দেখতে। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে এদিকে তাকাতেই ওদিকে পরি প্রত্যুত্তর করে, ভাইজান যে কি কন, ভাবি কি জন্য সুন্দর হইতে যাইব? সুন্দরী কইবেন সুন্দরী। সে যাই হোক, রান্নাটা প্রতিদিন তুমিই করো না হয়, মাকে একটু আরাম করার সুযোগ দাও। শ্রাবণ কাজে মনোযোগ দিয়ে প্রত্যুত্তরে বলে, আম্মা দায়িত্ব অর্পণ করলে প্রতিদিনই করব, সমস্যা নেই। তবে বেশি কথা না বলে এবার ছোট ভাইয়ের বউ নিয়ে আসুন। রাগ ভেঙে যেন একত্রে পুত্রবধূদের হাতে দায়িত্ব অর্পণ করতে পারেন। পান্তা চাইলে নুনের প্রস্তাব, এক ঝামেলায় শেষ হচ্ছে না, তুমি আরেক দাবিদার। কথা বলতে বলতে হাত বাড়িয়ে ফ্যানের সুইচটা অন করে দিয়েছে ইফতেখার। শ্রাবণ পিছু ফিরে বলে, আবার ফ্যান অন করে কে? ঘেমে তো ভিজে গেছো একেবারে। শ্রাবণ এগিয়ে এসে নিজেই সুইচ অফ করে দেয়। ফ্যানের গরম বাতাসে আরো অশান্তি, আপনি আপনার কাজে যান। ইফতেখারের পিছুই ওদিকে বিপুর দেখা পায় তাদের পুরাতন রুমটায় যেতে। স্কুল থেকে ফিরেছে এক বান্ডেল খাতা হাতে। শ্রাবণ ডেকে বলে, বিপু ভাই, দাওয়াত তো পেলামই না, মিষ্টি খাওয়াবেন কবে? নাকি গলার কাছে ছুরি চালাতে হবে? ঘাড় ঘুরিয়ে একবার পিছু দেখে নেয় ইফতেখারও। বিপু মৃদু হেসে জবাব দিয়ে যায়, আয়োজন করেন আগে, মিষ্টি এমনি চলে আসবে। কি ঠেকা আমার, দাওয়াতেই পেলাম না আবার আয়োজন। পরক্ষণে গলা নামিয়ে পাশে থাকা ইফতেখারকে বলে, আপনার বিয়েতেও তো মিষ্টি পাইনি। খাওয়াইনি? মনে পড়ছে না তো। কি পড়ি, মিষ্টি পেয়েছিলে? কই না তো, সব কিপটা গো ভাবি। 2 ভাইয়ের কাছে চকলেট পাওয়ায় নাকানি চুবানি খাওয়ার ব্যাপার, মিষ্টি পাওয়াতে তো বিলাসিতাই। আপাই কয় কথায় কথায়, আমিও তাই অভ্যাসে ধৈর্য নিছি। হাতের গামছা গলায় ঝুলিয়ে ইফতেখার কেটে পড়ে এখান থেকে। মাথায় পানি ঢালি গিয়ে, তোমাদের বকবক আরো গরম লাগছে। শ্রাবণ পিছু বলে দেয়। পারভিনকে গোসলের সময় একটু বের হতে দেখা গেছে। কিছুক্ষণ পরে পরীকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছে তার ঘরে। 2 ভাই নিজেদের মতো খেয়ে বেরিয়ে গেছে যার যার কাজে। আফজাল হোসেন একটু দেরি করে বাড়ি ফিরেছে জোহর বাদ, তাই দুপুরের খাবারটা একটু দেরিতে খাওয়া বলতে গেলে সবার শেষে। খেতে বসেছেন তার পুরাতন ঘরটায়, মূলত এখানেই খাওয়া দাওয়া হয়। শ্রাবণ নিজেই থালাবাটি এগিয়ে দিচ্ছে একে একে। ভাতে হাত দিয়ে আফজাল হোসেন জিজ্ঞেস করেন, তোমার আম্মা খাইছে? জানি না, খাবার পাঠিয়েছিলাম অনেকক্ষণ আগে, যাওয়া হয়নি ওই ঘরে। রাগ কমলে খাইব না আপনা আপনি, উল্টাপাল্টা কইলে মনে ধরো না। রান্না বান্না করতে থাকো পরীকে সাথে নিয়ে। পরীকে কেন আব্বা? পরী তো পরীর কাজই করছে, একটু কাজ কি ছেলের বউদের দিয়ে করালে হয় না? ছোট জনকে আনছেন না কেন অযথা? সুযোগে কোপ মারে শ্রাবণ। লোকমা মুখে নিয়েই
চোখ তুলে তাকায় আফজাল হোসেন। পরক্ষণে থালায় মনোযোগ দিয়ে শান্ত গলায় জানতে চায়, কার কথা কও? আমার পরে কান্তা ছাড়া আর কে আছে? আমি না হয় নতুন জানি, পাড়ার লোক তো আর নতুন জানছে না। নানান দিকে নানান কথাই উঠছে আগে পিছে। ওসবে ফিরে তাকাইও না, কাহিনী কম হয় নাই, জঘন্য কাহিনী করছে। জঘন্য কাহিনীর দায়টা কিন্তু আপনার পরিবারেরই। জানোয়ার পুষে সম্মান নিয়ে আজ ভারী টানাটানি। গালি দিয়ে না আব্বা, সন্তানদের গালি দিলে তো সেটা নিজের গায়েই ফিরে আসে। বলুন কি আর করবেন, এখন আপনার রক্ত তো, তাই আপনার মতো একই ভুল আপনার সন্তানও করে বসছে। মর্মে আঘাত হানে আফজাল হোসেনের। খাওয়াই বিরতি নিয়ে আবারও তাকায় শ্রাবণের দিকে। মনে আঘাত লেগেছে। শ্রাবণ বুঝতে পেরেছে সেই চোখ দেখে, কিন্তু চোখের গহ্বরে কোনো রাগের উত্তোলন দেখেনি। তার বিপরীতে শ্রাবণ মুখে মুস্কি হাসি টেনে বলে, ভুলের আড়ত তো আর না বাড়ালেই ভালো আব্বা। একই বাড়ির আরেকটা নারীর সাথে একই ভুল আবার করবেন না যেন। সময় থাকতে নিয়ে আসুন। সমাজে আপনার পদমর্যাদার সময়ও কিন্তু দিন দিন কমে আসছে। সম্মুখে গালি খাওয়ার আগে অধিকারের স্বীকৃতি দেওয়া উত্তম। থমথমে মুখে থালায় তাকায় আফজাল হোসেন। শ্রাবণ নিঃশ্বাস ফেলে বলে, যাই, আম্মা খেয়েছেন কিনা দেখে আসি। আপনার কি লাগবে কোনো কিছু আব্বা? জবাবে মাথাও দুদিকে নেড়ে ভাত তরকারিতে মাখাতে থাকে আফজাল হোসেন। শ্রাবণ 2 কদম এগিয়ে গেলেই পিছু বলেন, কথার মতো রান্নাও বেশ ভালো জানো। শরীফ আহমেদের মেয়েই তো তুমি। হুট করেই পিছু ফিরে তাকায় শ্রাবণ। শক্ত চোখ জোড়া উত্ততার সাথে দেখে যায় আফজাল হোসেনের শান্ত চোখের দিকে। কয়েক সেকেন্ড আগেও থমথমে থাকা মুখটায় যেন ভারী স্বস্তিকর এক ছাপ ভেসে আছে আফজাল হোসেনের। অথচ শ্রাবণ চোখে দগ্ধ বিস্ফোরণ ঘটনার উল্লাস। শ্রাবণকে এতদিনে চিনে উঠতে পেরেছে, তবে যে 2 কদম এগিয়েছিল তা পুনরায় অতিক্রম করে পিছু আসে শ্রাবণ। চোখের মতো গলার স্বরও শক্ত হয়ে উঠেছে যেন আফজাল হোসেনকে প্রশ্ন করে, মনে আছে তবে শরীফ আহমেদকে? আফজাল হোসেন হাস্যোজ্জ্বল মুখে উত্তর করার চেষ্টা করে, মনে থাকবো না কে, ভালো বন্ধু ছিলাম আমরা। তাই? কিন্তু আমি তো জানি স্বার্থের কাছে কখনো ভালো বলে কিছু থাকে না। দোকান না থাকলে মানুষ এমনি হারায় যায়, স্বার্থ লাগে না। তা কেমন আছে তোমার আব্বা আম্মা? প্রশ্নটা যদি আজ থেকে প্রায় 30 বছর আগে আপনি নিজেকেই করতেন হয়তো ভালোই দেখতেন। 30 আর কেন, 15-20 বছর আগেও যদি এই প্রশ্নের উত্তর খুঁজতে যেতেন সুন্দর একটা জবাব পেয়ে যেতেন। আজ খবর নেয়া অহেতুকী নাটকীয় সংলাপ ব্যতীত কিছুই না। তোমার কথা এই বয়স্ক লোকের মাথার উপর দিয়ে উড়ে যায় কখনো কখনো। ভাই বন্ধুর খবর নেওয়াটা কি দোষের দেখাইলো মা? ভাই বন্ধু, তাচ্ছিলের হাসি ঠেসে দেয় শ্রাবণ ঠোঁটের এক কোণে। পরক্ষণে বলে, এত বয়স হওয়ার পরেও যে আপনি ঠিকঠাক নাটক চালিয়ে যেতে পারেন তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু কি বলুন তো আব্বা, এই নাটকগুলো সবার আবেগকে ছুঁয়ে যেতে পারে না। ভাই বন্ধু শব্দটাও আপনার মুখে মানায় না। আপনার সাথে কারো সম্পর্ক ভাই বন্ধু পর্যায়ে পৌঁছাতেই পারে না। বরং প্রতারক খেতাবটাই আপনার পদবি হওয়া বেশ মানানসই। তুমি ভুল বুঝতেছো মা। কি কারণে এমন রাগ হয় বুড়ো বাপের উপর তুমিই ভালো জানো। তাই? সত্যি আপনি জানেন না? আপনি জানেন না তবে শরীফ আহমেদ কেউ? আপনি জানেন না তবে শরীফ আহমেদদের সাথে আপনার পরিচয় সূত্র? আপনি জানেন না তবে শরীফ আহমেদের সাথে আপনার শেষ চুক্তি? এত প্রখর বুদ্ধি সম্পন্ন মানুষের মুখে কি আদৌ এই কথা সাজে আব্বা? মনে পড়ে একদা শরীফ আহমেদের কাছে থেকে আপনি কথা নিতে চেয়েছিলেন, ছেলে মেয়ে বিয়ে দিয়ে বন্ধুত্বের সম্পর্কটা পারিবারিক পর্যায়ে নিয়ে আসবেন। তিনি কথা দিয়েছিলেন, আপনার ইচ্ছার সম্মত হয়েছিলেন। অতঃপর বহুদিনের ব্যবধানে কথা রাখতেও সমর্থ হয়েছেন। এই দেখুন তার মেয়ে আজ আপনার ঘরে। আসলে তিনি এমনই, প্রতিশ্রুতি ভঙ্গ করতে ওনাকে কখনোই দেখিনি। যা ওনার দ্বারা সম্ভব না তার প্রতিশ্রুতিও তিনি দিতেন না। ছোটকালে ওনার গলা ঝাপটে না ধরে এই বড় মেয়েটা ঘুমাতো না। চোখ বন্ধের আগে আবদার করতেও ভুলতো না। যদি বলতো তার একটা নতুন কলম চাই, চিপস চকলেট চাই, তিনি বলতেন সকালে অফিস যাওয়ার আগে এনে দিয়ে যাবেন, এবং সকালেই আনতেন। সেই সকাল কখনো বিকেলে গড়ায়নি। আবার যদি বলতো তার রোবোটিক্স খেলনা গাড়ি চাই, তিনি বলতেন এত টাকা তার নেই। ওই গাড়ি কিনতে হলে বেশি টাকার দরকার হয়। বেশি টাকার মালিক তিনি নন, শুধু মেয়ের ক্ষেত্রেই না, প্রতিটি সম্পর্কে প্রতিটি মুহূর্তে তিনি
প্রতিশ্রুত হয়েছে এবং রক্ষা করেছে, বন্ধুত্বেরও অমর্যাদা করেনি। মেয়ে ঠিকই পৌঁছে গেছে আপনার ঘরে, বন্ধুত্বের সুতো টেনে পরিবার গঠিত হয়েছে, আর আপনি কি করেছেন? প্রতারণা। আমি কোনো প্রতারণা করিনি। এই মুখোশটা শ্রাবণ এক্ষুনি চাইলে টেনে নামিয়ে দিতে পারে আফজল হোসেনের মুখ থেকে। আল্লাহ এমন সুযোগ এই শ্রাবণকে দিয়ে রেখেছেন। স্বল্প সময়ের ব্যবধানে আপনার ইউনিয়নের আনাচে কানাচেতে আগুনের ফুলকির মতো জ্বলে ছড়িয়ে পড়তে পারে আপনার ইজ্জতের ফুলকি। ফাতিহা নামটাই তার জ্বলন্ত প্রমাণ। আপনার সেই দিনের কৃতকর্মের কথা কিন্তু মানুষ ভুলে যায়নি। সুযোগ পেলেই উতলে ওঠে তাদের মন। আপনার পেছনে যে বাপ তুলেও আপনাকে গালি দিতে বাধা পায় না লোকে, তা হয়তো জেনেও মানতে নারাজ আপনি। সুতরাং বুঝতেই পারছেন, শ্রাবণ একটা কথা রটিয়ে গেলে তা বিশ্বাসে মিলিয়ে নিতে এই মানুষগুলো কতটা সময় নেবে। শ্রাবণ একটু উস্কে দিয়ে এলে আপনার ঘর বাড়িতে ভাঙাভাঙি করতেও খুব বেশি সময় লাগবে না, কেননা শ্রাবণ আপনারই ঘরের সদস্য, আপনারই পুত্রবধূ বলে কথা। আফজল হোসেনের থমথমে মুখ দেখে তাচ্ছিল্য ভরে আরও একবার কোণঠাসা হাসে শ্রাবণ। পরক্ষণেই বলে, বেশি ভাববেন না আব্বা, বয়স হয়েছে আপনার, দুর্ঘটনা যে কোনো সময় একটা ঘটে যেতে পারে। এত দুশ্চিন্তা করলে আমি সাবধান করছি মাত্র আপনাকে। এত প্রত্যক্ষ মিথ্যাচার আমার প্রাণের সয় না। আবার ফাতিহা নামক নারীর সাথে যে প্রতারণা হয়েছে, সেই যন্ত্রণাই তো আপনার জীবনের অন্তিমের শেষ হবে না। একটা অবহেলিত নারীর অব্যক্ত অভিশাপ কিন্তু ঠিকই লেপ্টে আছে আপনার এত ধন দৌলতের শিরাগুচ্ছে, যার কারণে সব থেকেও সুখ জিনিসটাই নেই হয়ে আছে আপনার সাজানোই সংসারে। এই অসুখ কোনো ঔষধেও কাজ করবে না। কথা শেষ করে হন হন পায়ে বেরিয়ে আসে শ্রাবণ। উঠোনে ইফতেখারকে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা থমকে যায় তার চোখ। একবার তাকিয়েও যে ক্ষিপ্ততা নিয়ে বেরিয়ে এসেছিল তা কিছুটা কমিয়ে নিয়ে হেঁটে যায় দালানে। মনের ভেতর কেমন হাঁসফাঁস লাগে। সে কখন এলো? কথাবার্তা শুনে ফেললো নাকি কিছু? কেমন করে তাকিয়েছিল যে তার দিকে? ভাবতে ভাবতে পারভিনের ঘরে এসে উকি দেয়। বিছানার কোণে ভাত রাখা, পারভিন নেই রুমে, বাথরুমে গেছে হয়তো। শ্রাবণ আর একটু এগিয়ে অর্পার ঘরে আসে। অর্পা স্কুলে। পরি দুপুরের খাবার খেয়ে গরমের উত্তাপ হতে স্বস্তি পেতে ঠান্ডা মেঝেতে বালিশ পেতে দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। উপরের শোষ শব্দে চলছে বৈদ্যুতিক পাখা। শ্রাবণ খাটের এক কোণে পাখার নিচে বসে একটু জিরিয়ে নিতে অপলক দৃষ্টি স্থির রাখে জানালার বাইরে। মনের ক্ষিপ্ততার রেশ কমিয়ে আনে ধীরে ধীরে। ভাবে আবার ইফতেখারের দাঁড়িয়ে থাকা নিয়েও। সে একটুও আগে বেরিয়ে এখনই ফিরে এলো কেন? কি না কি শুনলো তাই ভাবছে তাকে। আব্বার সাথে আবার এসব বিষয় ঘাটতে চলে যায়নি তো ওদিকে? এমনটা মনে হতেই শ্রাবণ দ্রুত উঠে যায় বসা থেকে। অর্পার রুম ছেড়ে বেরিয়ে আসে পুরাতন ঘরের উদ্দেশ্যে। এরই মধ্যে তাকে পারভিন উঠোন পেরিয়ে ওদিকে যাচ্ছে, আর তাদের নিজেদের ঘরে ফ্যান চলছে। তাহলে ইফতেখার আফজল হোসেনের নিকট যায়নি, রুমেই আছে। শ্রাবণ পায়ের ব্যস্ততা কমিয়ে নিজেদের ঘরেই যায় দরজা ঠেলে। ফ্যানের নিচে ভাবুক বেশে বসে আছে ইফতেখার। শ্রাবণের প্রবেশে দরজার দিকে তাকায়। শ্রাবণ জিজ্ঞেস করে, তখন তাড়াহুড়ো করে বেরিয়ে আবার চলে এলেন যে এক্ষুনি? কাজ শেষ তাই এসে পড়েছি। রোদে অযথা ঘাম ঝরানোর কি দরকার? না, ঠিকই আছে, ঘুমিয়ে থাকুন, একটু ভালো লাগবে। তুমি আব্বার সাথে এভাবে কেন কথা বলো? শ্রাবণের হৃদয় কিছুটা ধুক করে ওঠে। নিশ্চিত সে শুনেছে কিছু, কিন্তু সে তো চায়নি ইফতেখার কিছু জেনে উঠুক। জবাবে কিছুই বলে না শ্রাবণ, তাকায়ও না তার দিকে। থমথমে মুখে ঝাড়ু হাতে নিয়ে মেঝের ধুলো সরাতে থাকে। তারও মেঝেতে একটু ঘুমানো দরকার, ঠান্ডা লাগবে। ইফতেখার কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে, বলে, শ্রাবণ, কোনো একটা ব্যাপার নিয়ে এত মাতামাতি ভালো না। তুমি কিন্তু জানো না আব্বা যে আম্মাকে ঘরে তুলতে চেয়েছিল। না জেনে এই বিষয়টা টেনে কেন বারবার খারাপ আচরণ করো তুমি আব্বার সাথে? শ্রাবণ স্বস্তি পায় এই ভেবে যে আগের কথাগুলো সে কিছুই শোনেনি, তবে শেষ কিছু শুনেছে এবং তার প্রতিক্রিয়া লক্ষ্য করেছে ঠিকই। তাই এবার জবাবে কিছু বলে সে। আমি নিজের কানেই তো শুনেছি তিনি আপনাকে নিষেধ করেছেন আম্মাকে ঘরে ডাকতে। আপনি আমায় ভুল ভাবনায় পড়তে ডাকবেন না তাই। ইফতেখার হতাশিত গলায় বলে, হ্যাঁ করেছিলেন আমাকে নিষেধ, কিন্তু ব্যাপারটা সেখানেই থেমে থাকেনি শ্রাবণ। তিনি চেয়েছেন আম্মা আসুক, আশ্রমে কথা বলে বসেছেন, যেটা তোমার জানা নেই। তোমার সমস্যা হচ্ছে তুমি শুধুমাত্র ভুলের মধ্যেই স্থির থাকতে চাইছো। আমার কথা বিশ্বাস না হলে তুমি সেখানেই জিজ্ঞেস করে এসো। আব্বা ঠিকই চেয়েছেন ওনাকে নিয়ে আসতে, আশ্রমে কথাও বলে এসেছেন। তারা বলেছিল এলাকায় লোক পাঠাবে, খবর নেবে, যাচাইয়ের পর আম্মার ছাড়পত্র দিবে। আমরাও অপেক্ষা করছিলাম তাদের আসার, নয়তো মৃত্যুর পরই তারা ওনাকে দিতে রাজি হতো। হয়েছে, বাদ দিন।
এখন আর ওসব বলে লাভ নেই। লাভ না থাকলেও তো কথায় কথায় হেও করছো, অপমান করছো। একটা মানুষকে বারবার এমন আচরণের সম্মুখীন করার তো কোনো মানে হয় না। আব্বা তোমাকে একটু বেশি পছন্দ করেন এই বলে একটা ধমক পর্যন্ত দেন না। আমাদের ভাই বোনদেরকে হলে পরিস্থিতি অন্যরকম হতো। আদর করে যখন আদরের মর্যাদাটুকু দিও। সকলের কাছে অপছন্দের হয়ে উঠলে সম্পর্ক অনর্থক হয়ে ওঠে। মা এমনিতেই অসন্তুষ্ট তোমার উপর। আব্বাও যেন এমন না হন, তোমার সেদিকে বিশেষ যত্ন নেওয়া উচিত। পছন্দের মানুষের কাছে অপছন্দনীয় কাজ কেউই প্রত্যাশা করে না। আপনার কাছে অপছন্দের হয়ে যাচ্ছি, সেটাই স্পষ্ট করতে চাইছেন কি? এক কথাই তো বললাম, শুধু আমি কেন, তোমার মাও অসন্তুষ্ট হবেন অপ্রত্যাশিত প্রাপ্তিতে। বেশ, তো সকলকে স্পষ্ট করাটাই বুঝি স্ত্রী জাতের কর্তব্য। মাথায় রাখলাম আপনার কথা। কথার সংক্ষিপ্তকরণে ইচ্ছাকৃত কিছুটা অভিমান ঢেলে দেয় শ্রাবণ। ইফতেখার কিছুটা বিরক্ত হয় গুরুত্বপূর্ণ বিষয়ে অভিমানের উপস্থিতি দেখে। নিজেই চুপ হয়ে যায়। তাই কিছু না বললেও ঝামেলা বৃদ্ধির শঙ্কা, আর কিছু বলতে গেলে অভিমানের জন্ম। সে যা বোঝাতে চাইল তাই মাঝখানে ফাঁদে পড়ে রইল। শ্রাবণ ঝাড়ু রেখে বালিশ ফেলে দেয় মেঝেতে। এখানে শুয়ে পড়তে দেখেই সে জিজ্ঞেস করে, নিচে ঘুমোচ্ছ কেন? মেঝে ঠান্ডা আছে। ওপরে অত গরম না। শ্রাবণ কোনো জবাবই দেয় না। আর চোখ বুঝেছে তো বুঝেছেই, কথা বলতে একদম ইচ্ছে করছে না তার। ইফতেখার কিছুক্ষণ বসে থাকে জিরোতে। পুরোটা সময় চোখ দুটো স্থির রাখে শ্রাবণের মুখপানে। পরক্ষণে ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে যায়, দরজাটা ঠিকঠাক চাপিয়ে রেখে। খাওয়ার পর আফজাল হোসেন বসে থাকেন টিন চালার ঘরের বারান্দায়। থালাবাটি পারভিন নিজেই গুছিয়ে রেখেছে। তিনি আরেকবার জিজ্ঞেস করেছেন পারভিন খেয়েছে কিনা। জবাবে না বলতেই হুকুম করেন খেয়ে নিতে। চুপচাপ খেতে চলে যায় পারভিন। আফজাল হোসেন দাঁত খিলাতে খিলাতে তাকিয়ে থাকেন শূন্য উঠোনটায়। মন জমিনে আওড়ে তুলেন পুরনো সম্পর্কের পাতা, প্রায় 30 বছর আগের কথা। রাজনীতি নিয়ে আগে থেকেই ছোটাছুটি আফজাল হোসেনের, আর রাজনীতির সূত্র ধরেই একবার দুর্ঘটনার শিকার হন তিনি। প্রয়োজনীয় কাজে শহরের রাস্তা অতিক্রমে রাজনীতিতে জড়িত প্রতিপক্ষ দল দ্বারা হঠাৎ ধুমধাম জখমের শিকার হয়ে যান। আক্রমণ করেই জনচোখে পড়ার আগে পালিয়ে যায় আক্রমণকারীরা। তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তা হতে তুলে সেদিন হাসপাতালে ভর্তি করেছিল অপরিচিত শরীফ আহমেদ। রক্তদানও করেছিল, চিকিৎসা ব্যবস্থাও করেছিল নিজের পকেটের অর্থ থেকে। সেখান থেকে শরীফ আহমেদের সাথে বন্ধুত্বের সৃষ্টি। তখন নতুন বিবাহিত আফজাল হোসেন আর অবিবাহিত শরীফ আহমেদ। একদিকে বন্ধুত্বের গভীরতা বাড়তে থাকে, অন্যদিকে নিজ ঘরের সন্তানের আগমনী বার্তা পেয়ে এক পর্যায়ে আফজাল হোসেন প্রতিশ্রুতি চায় শরীফ আহমেদের কাছে। তার জোরাজুরিতে বন্ধুত্বের খাতিরে শরীফ আহমেদ প্রতিশ্রুত হয়, হয়তো ছেলে দিয়ে তার ঘরে মেয়ে আনবে, আর না হয় আফজাল আহমেদের ছেলে বড় আর তার মেয়ে ছোট হলে মেয়ে পাঠিয়ে দিবে। অথচ তখন পর্যন্ত শরীফ আহমেদ ছিল এই শহরের আগন্তুক। কর্মসন্ধানেই ঠাঁই গেড়েছিল অপরিচিত শহরের বুকে। বিয়ে তো দূর, নিজের নির্দিষ্ট কোনো আশ্রয়স্থলের ব্যবস্থাই করতে পারছিল না শরীফ আহমেদ। পরক্ষণে চাকরি নির্ভর হয়ে পরিবার গঠনের জন্য ভাবে। মেয়ে পছন্দ করে বিয়ে করে ভাড়া বাড়িতে থেকেই। তাদের তখন জেলায় জমির দখলদারি চলছে। ঝামেলাপূর্ণ এলাকা ছেড়ে চেয়েছিল উত্তরাধিকার সূত্রে পাওয়া জমিটা বিক্রি করে কোনো উন্নত জায়গায় নিজের এক টুকরো বাড়ি করতে। ঢাকার পার্শ্ব জেলার নারায়ণগঞ্জে বন্ধু আফজাল হোসেনের বাড়ি। ব্যাপারটা তাকে জানালে সে জানায় তার বাবাই জমি বিক্রি করবে। সে চাইলে সেখান থেকে জমি কিনে নিতে পারে। বাড়ির একাংশ কিনে নিতে পারলে একটা আবাসস্থল নির্ধারিত হয়ে উঠবে। সেই বিশ্বাস নিয়ে দমটুকু দিলেও আফজাল হোসেনের পিতা কর্তৃক জমিটুকু আর দেওয়া হয়নি শরীফ আহমেদকে। কদিন ঘুরিয়ে ফিরিয়ে টাকার ব্যাপারটাও পুরোপুরি অস্বীকারে চলে আসে। পৈতৃক সম্পদের বিনিময়ে পাওয়া পুঞ্জীভূত সম্বলটুকু বিলুপ্ত হয়ে গেল বিশ্বাসঘাতকতায়। নির্দিষ্ট আবাসহীন এই শহরেই বহু কষ্টে অতিবাহিত হতে থাকলো শরীফ আহমেদের দিন। প্রিয় সঙ্গিনী আর 2 কন্যা নিয়ে চলে গেছে তার একের পর এক কষ্টের সফল বুননের দিন। টাকার ব্যাপারটা অস্বীকারকৃত হয়ে উঠলে বন্ধুত্বের পরিচয়টাও যেন অস্বীকারে মিলিয়ে দেয় আফজাল হোসেন। রাজনীতি নিয়ে চরম ব্যস্ততা, বন্ধুর পরবর্তী হালচালের বার্তা জানাটা মোটেও প্রয়োজনীয় হয়ে ওঠেনি। শ্রাবণ যখন এবারই এলো, কেবল সন্ধ্যের ধারই বয়ে গেল এক একটা কথার তেজে। মনে হচ্ছিল পরিচিত কেউ। ফাতিহার ব্যাপারটা সামনে এলে সন্দেহ সেখানে স্থির করে দেয়। ভেবেছিল ফাতিহার জন্যই তার প্রতি তীব্র ক্ষোভ শ্রাবণের মনে। কিন্তু সেদিন বিপুর বিয়ের খবর পেয়ে যখন কাজের কাছে সত্যতা যাচাই গেলেন, ইফতেখারের বিয়ের কাগজপত্র ঘেটে এলেন, আর সেখান থেকে স্পষ্ট অবগত হন শ্রাবণের পরিচয়ের ব্যাপারে। পিতার নামে শরীফ আহমেদ দেখতে অবিলম্বে মনে পড়ে যায় সেই অতীতের বন্ধুকে। ভাবনার পাতায় পাতায় আরও স্পষ্ট করেন এ বাড়িতে শ্রাবণের বউ হয়ে আসার কারণ। এতে বড় সৌভাগ্যবান মনে করলেন নিজেকে। একে তো শ্রাবণের রূপ, গুণ ও জ্ঞানের প্রাচুর্যতা, অন্যথায় বন্ধু থেকে নেওয়া পুরনো কথা। বড়ই আনন্দ জাগে যেন তার মনে শ্রাবণকে পুত্রবধূ হিসেবে পেয়ে। সেদিন কথা না নেওয়া হলে হয়তো আজ এমন একটা শ্রাবণ তার পাওয়া হতো না।
আর তাই তখন পারভিনকেও খুব আনন্দ এবং অহংকারের সাথে বললেন শ্রাবণকে তিনিই এনেছেন। ভাবতে ভাবতে আঙুলগুলোর দিকেও তাকান আফজাল হোসেন। প্রতিপক্ষে সেই হামলাতেই হাতের কনিষ্ঠ আঙুল হারাতে হয়েছে তাকে। পায়ে পিঠে ছুরিকোপের দাগও আছে। শরীফ আহমেদ সময় মতো হাসপাতাল পর্যন্ত পৌঁছে না দিলে হয়তো পথেই রক্তাক্ত অবস্থায় প্রাণটা চলে যেত। আবারও শূন্য তাকায় উঠোনের দিকে, তাকায় ইফতেখারের বারান্দার দিকেও। ইফতেখারের জনশূন্য বারান্দা, কিন্তু স্ত্রী হওয়া সত্ত্বেও এর অর্ধেক দখলদার এখন শ্রাবণ। শুধু কি তাই, শরীফ আহমেদের অংশটুকুও নিতে এসেছে কড়াই গন্ডায়। তা ভেবেই মনে মনে হাসে আফজাল হোসেন। বুদ্ধিমতী মেয়ে পাঠিয়ে বড় বুদ্ধিমানের পরিচয় দিয়েছে বুঝি শরীফ আহমেদ। যাক, দেনা মিটিয়ে দেওয়া যাবে। তার আর কম আছে নাকি? প্রায় ইফতেখারের রাতের খাবার খাওয়া হয় সবার পরে। আজও একই কাণ্ড। মালামাল নামিয়ে ফিরেছে দেরি করে। শ্রাবণ অপেক্ষায়ও ধ্যানমগ্নই বসেছিল ঘুমানোর সময় হয়ে ওঠার পরও। ধ্যানে থাকার কারণে মোটরসাইকেলের আওয়াজ কানে পৌঁছালেও খেয়ালে ধরেনি ঠিকঠাক। ইফতেখার রুমে এসেই বলে, আমার জন্য বসে আছো? ধ্যানভঙ্গ হতেই জবাবহীন মশারির ভেতর থেকে নেমে আসে শ্রাবণ। চুলের খোপা করে চুপচাপ বেরিয়ে যায় খাবার দেওয়ার জন্য। ইফতেখার ঘড়ি চাবি রেখে ঘামে ভেজা শার্টটা চেঞ্জ করে। পরক্ষণে হাত মুখ ধুয়েই খেতে চাই ওই ঘরে। খেতে বসেও শ্রাবণকে জিজ্ঞেস করে, সবার খাওয়া দাওয়া শেষ? ছোট করে জবাব দিয়ে বারান্দায় চলে যায় শ্রাবণ। ইফতেখার লক্ষ্য করছে তার গড়া অভিমান বেশ ভারী রূপ নিয়েছে। ভেবে রাখে ছাদে গিয়ে নিরিবিলি প্রহরে একটু হাঁটবে, কথায় কথায় চাঁদের জ্যোৎস্নায় অভিমান কাটাবে। তাই এখন কিছুই বলল না, খেতে মনোযোগ দেয় চুপচাপ। এরই মধ্যে আফজাল হোসেন আসেন এই ঘরে। ঘরে থেকে মোটরসাইকেলের শব্দে বুঝতে পেরেছেন ইফতেখার আসছে। মিনিট কয়েক পর তাকে পাশের রুমে না পেয়ে এখানেই আসেন। আফজাল হোসেনকে দেখে বারান্দায় শ্রাবণ পায়চারিও থামিয়ে দেয়। আফজাল হোসেন ইফতেখারের কাছে যেতে যেতে শ্রাবণকেও ডেকে যায়। আসো, কথা আছে। কথা তো দূর, তার ডাকে বিরক্ত হয় শ্রাবণ, তবু এগোয়। তবে রুমের ভেতরে যায় না। দরজাকে সে হালকা হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। আফজাল হোসেন ইফতেখারের পাশে বসে শ্রাবণকে বলে, বসো আয়শা। শ্রাবণ একই জায়গায় দাঁড়িয়ে থাকে, বলে, বলুন, শুনতে পাচ্ছি। কথা অমান্য করায় বাবা ছেলে দুজনের চোখে শ্রাবণের দিকে ওঠে। আফজাল হোসেন সেদিকে তোয়াক্কা না করে কথা শুরু করে, কিন্তু ইফতেখার ঠিকই কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে মুখের উপর কথা অমান্য করায়। শ্রাবণ তার দৃষ্টি উপেক্ষা করে আফজাল হোসেনের মুখে তাকায় কথা শুনতে। আফজাল হোসেন ইফতেখারের উদ্দেশ্যে বলেন, বিয়ে যেভাবেই হোক না কেন, সংসার তো হইছে। আমরাও জানছি, তারাও জানছে। আমরাও মানছি, তারাও মানছে। এতদিন ঘরের কাজকর্মে ব্যস্ত থাকায় কথায় এগোতে পারি নাই। এখন সব ঠিকঠাক হয়েছে। এবার তোর শ্বশুর শাশুড়িরে দাওয়াত করে আসার জন্য আলাপ আলোচনার আপ্যায়নও তো সম্পর্ক সুদৃঢ় হওয়ার দরকার আছে নাকি? ফোন নাম্বার থাকলে দে, আমিই দাওয়াত করি তোর শ্বশুর শাশুড়ির কাছে। শ্রাবণ শুষ্ক চোখে তাকিয়ে কেবল তার নাটক দেখে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই মুখের ভঙ্গিমাতেও যেন তার বিরক্তি। সবই কেমন নাটকীয় দৃশ্য তার চোখে। দাওয়াত দিয়ে কি করতে চাইছেন তিনি হঠাৎ? এদিকে ইফতেখার খাওয়ার মাঝখানে পিতার কথার পরপর জবাব দেয়, শ্বশুর নেই, শাশুড়ি আর শালিকা আছে একজন। শ্বশুর নেই মানে কি হয়েছে? প্রশ্ন করে দুজনের মুখেই তাকায় আফজাল হোসেন। শ্রাবণ নিশ্চুপ চোখে তাকিয়ে থাকে এবং ইফতেখারই আবার জবাব দেয়, মারা গেছেন বেশ কয়েক বছর আগেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিন না ফুরাইতে কেমনে মারা গেল? অসুস্থ ছিলেন নাকি আগে থেকেই? শ্রাবণের দিকে তাকিয়ে আফজাল হোসেন জিজ্ঞেস করেন, কি হয়েছিল? শ্রাবণ সহজ কথায় শুকনো মুখে জবাব দেয়, হার্ট ব্লক ছিল। আফজাল হোসেন চিন্তিত মুখে একটু থেমে থাকেন, পরক্ষণে বলেন, তোমার আম্মার সাথে যোগাযোগ করা যাবে? ওনার কাছে দাওয়াত করি তবে? না, করা যাবে না। দাওয়াতেরও কোনো প্রয়োজন হবে না। আম্মা আসবেন না। আবারও ক্ষিপ্ত চোখে তাকায় ইফতেখার। আফজাল হোসেনও মুখের উপর জবাব পেয়ে লজ্জিত হন, তবুও বলেন,